এবং আমরা গতকালকে বলেছিলাম যে ফিজিক্স যে আমরা পড়বো, ফিজিক্স পড়ার জন্য আমরা মেডিকেল স্টাইলে ফিজিক্স পড়বো। অর্থাৎ মেডিকেল স্টাইলের ফিজিক্সে আমরা কিন্তু এক্স্যাক্টলি অঙ্কে যেভাবে ফোকাস করে ফিজিক্সের ম্যাথ, সেইভাবে কিন্তু আমরা ফোকাস করব না। আমাদের লক্ষ্য থাকবে যে কিভাবে মেডিকেলের জন্য মেডিকেলে 20-এ 20 পাওয়া যায়। এবং একটা চ্যাপ্টার যখন আমরা পড়বো, আজকে আমাদের লক্ষ্য হচ্ছে আজকের এই লেকচার সেশনে 2টা চ্যাপ্টার পড়ে ফেলা। আমাদের লক্ষ্য থাকবে যে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসবে। এখন আমরা যে স্টাইলে পড়বো এটা দিয়ে তো মেডিকেলে 100% কমন আসবেই, সাথে ডেন্টালেও কমন আসবে। এবং শুধু মেডিকেল ডেন্টাল না, আমরা যেই প্যাটার্নে পড়বো এটা দিয়ে ঢাকা ভার্সিটি হোক বা যে কোনো ভার্সিটি হোক, যে কোনো ভার্সিটিতে কিন্তু আমরা এই প্যাটার্নে অনেকগুলো এমসিকিউ কমন পাবো, এতে কোনো সন্দেহ নাই। তবে আবারও বলছি 100% ভার্সিটি কিন্তু 100% কাভার হবে না। এর কারণ হলো আমরা ম্যাথ অংশটুকু কিন্তু সেভাবে প্র্যাকটিস করব না। আমরা অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করব, যেই ম্যাথটা আমাদের মেডিকেলের জন্য দরকার। সো দিস উইল বি, এটা একটু আমাদের এই সিস্টেমটা একটু আমাদের চেঞ্জ হবে, মানে এটা আমাদের পড়ার সিস্টেমটা একটু অন্যরকম হবে বায়োলজি এবং কেমিস্ট্রির চেয়ে। তবে আমি যে সিস্টেমে পড়াবো এই সিস্টেমে পুরো বইটা পড়া হয়ে যাবে, এবং এটা তোমার এইচএসসি এর এমসিকিউ কে এবং মেডিকেল ডেন্টালের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে তোমাকে সাহায্য করবে। সো এবং কি কি পড়বো আমরা শুরুতে একবার জাস্ট ফোকাস করে দিই যে শুরুতে আমরা কিভাবে পড়বো, কোন কোন জিনিসের উপরে মনোযোগ দিব। 1 নম্বর কথাই হলো বোল্ড হরফ, যেখানে বোল্ড লাইন আছে সেই জিনিস পড়ে সাইজ করে ফেলবো আমরা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো বক্স, যেখানেই কোনো বক্স আছে সেটা পড়ে সাইজ করে ফেলবো। 3 নম্বর কথা হলো উদাহরণ, যদি কোনো উদাহরণ থাকে পড়ে সাইজ করতে হবে। 4 নম্বর কথা হলো বৈশিষ্ট্য, যদি কোনো বৈশিষ্ট্য থাকে সেইগুলা। 5 নম্বর হলো পার্থক্য। এই যে 5 রকম জিনিস, এই 5 রকম জিনিস খুব বেশি পরীক্ষায় আসে ফিজিক্স থেকে, এবং তুমি এই 5 রকম জিনিস পড়লে ভালো পারবা, এইটুকু আমি বলতে পারি। এছাড়া আরো 2টা জিনিস, একটা হলো কোথাও যদি একক দেওয়া থাকে কোনো কিছু, এটার একক কি সেই এককটা জানতে হবে। এবং লাস্ট আমরা অবশ্যই ম্যাথ করব, যেই ম্যাথগুলা তো ফিজিক্সের ম্যাথ করার একটা সূত্র আছে, যে কোন ম্যাথগুলো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসে। মনে রাখবে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সেজন্য এমন ম্যাথ আসবে, মনে রাখবে বইয়ের কোন ম্যাথগুলো করব, যেই ম্যাথগুলো করতে সময় লাগার কথা 1 মিনিট। 1 মিনিটে দেখা যাবে, 1 মিনিটে করা যাবে, বা একটি মাত্র সূত্র অ্যাপ্লাই করে করা যাবে, সেই ম্যাথগুলো আমরা করব। অনেক সময় ছোট্ট ছোট্ট 2টা সূত্র অ্যাপ্লাই করতে লাগতে পারে, বাট একটা সূত্রের বেশি, যখন এই 2টা সূত্র হতে পারে কিছু ম্যাথ আছে, কিন্তু কখনোই এমন কোনো ম্যাথ আসবে না যেখানে 3টা সূত্র ইউজ করতে হচ্ছে। তো ফিজিক্সের জন্য ওই ম্যাথগুলো ইউজ করবো যেগুলোতে একটা সূত্র ফেলে দিলেই অঙ্কটা হয়ে যাবে। যেমন ভি ইকুয়াল টু দিয়ে দিলে তুমি এটি, তো এখানে টি এর মান আসতে পারে পরীক্ষায়, এ এর মান আসতে পারে, ভি এর মান আসতে পারে, একটা মাত্র সূত্র দিলেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। তো শুরুতেই ওভারভিউ দিয়ে দিলাম যে ফিজিক্স কিভাবে পড়বো। বোল্ড হরফ, বক্স, উদাহরণ, বৈশিষ্ট্য, পার্থক্য, একক, ম্যাথ কোনগুলা, যেগুলো করতে 1 মিনিট সময় লাগবে, দেখা মাত্র অঙ্ক করা যাবে, তুমি মাথায় মাথায় অঙ্ক করতে পারবা, সেই জিনিসগুলো আমরা ফিজিক্স আলোচনা করব। এবং তোমরা যদি এইভাবে বইটা শেষ করো, তোমাকে আসলে ভর্তি পরীক্ষার আগে তোমাকে ফিজিক্স সবচেয়ে বেশি ইজি মনে হবে। এবং ফিজিক্স মুখস্থ করার কিছু নেই, জাস্ট একবার বুঝে নিলেই ফিজিক্সের পড়াটা পানির মতো সহজ হয়ে যায়। সো আমরা আর কথা বাড়াবো না, যেহেতু 2টা চ্যাপ্টার পড়ার প্ল্যান করছি, আমরা পড়া শুরু করব। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হলো ভেক্টর, এবং এই ভেক্টর দিয়ে আমরা পড়া শুরু করব। তোমরা আশা করি সবাই এই ভেক্টর চ্যাপ্টারটা সবাই পড়ে ফেলেছো, সবাই পড়েছো তাই তো? এমন কেউ আছে কি হাত তুলে দেখি যে ভেক্টর একবারও পড়ো নাই, জীবনে প্রথমবার শুনবা আজকে আমি যখন পড়াবো? ওকে, কেউ হাত তুলছে না, তার মানে সবাই ভেক্টর তোমরা পারো। তো ভেক্টরকে এতদিন যেভাবে দেখেছো, এতদিন তোমরা যেই ফোকাস করেছো, আজকে ঠিক আমরা সেই ফোকাসে যাব না। আজকে আমরা ভেক্টর ছেড়ে অন্য একটা ফোকাসে, মানে অন্যভাবে ভেক্টর চ্যাপ্টারটাকে দেখবো, মেডিকেল স্টাডি, কিভাবে মেডিকেলের জন্য ভেক্টরকে পড়তে হয়। ঠিক আছে, ওকে। চলেন আমরা কিভাবে ভেক্টর পড়বো। এখানে একদম সূচনা থেকে পড়া শুরু করবো। সূচনার এই প্যারা থেকে পরীক্ষা কি আসতে পারে, সূচনা এই প্যারা থেকে পরীক্ষার প্রচন্ড ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, সেইটা আসতে পারে। যেমন আমরা এখানে একটা লাইন বলছে যে ভৌত রাশি কাকে বলে। এখানে দেখেন পদার্থ বিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমরা এই যে পুরো ফিজিক্স বইয়ে যা যা পড়বো সবগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়,
ভৌত রাশি। তো এই লাইন থেকে এটা কেন করলাম, কারণ আমাদের যে প্রথম সূত্র ছিল যে বোল্ড লাইন, এটা একটা বোল্ড লাইন, সেই জন্য এই লাইনটা আমাদেরকে পড়তে হলো। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভৌত রাশিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। উত্তর হচ্ছে ভৌত রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলে স্কেলার রাশি আর একটাকে বলে ভেক্টর রাশি। তা আমাদের এই চ্যাপ্টারটা হলো ভেক্টর রাশি নিয়ে, ভেক্টর রাশি নিয়ে, এবং সেজন্য ভেক্টর রাশির সবগুলো নাম আমাদেরকে জানতে হবে। ভেক্টর রাশির অপর নাম দিক রাশি বা সদিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, প্রত্যেকটা কথা জানতে হবে। আর স্কেলার রাশির নাম হলো অদিক রাশি। তাহলে খুব সহজ ভাষায় যে রাশির দিক থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি, আর যে রাশির দিক থাকে না, শুধু মান থাকে, তাকে বলে স্কেলার রাশি। তো এই কথাটি এখানে বলা হয়েছে, যে রাশির শুধু মান আছে দিক নেই তাকে বলে স্কেলার বা অদিক, যে রাশির মান দিক দুই আছে তাকে বলে ভেক্টর রাশি। এগুলো আমরা সবাই জানি, বাট পরীক্ষায় তোমরা সবাই জানো, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে কোনটি স্কেলার রাশি এবং কোনটি ভেক্টর রাশি। এইটা পরীক্ষার জন্য ভয়ঙ্কর 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 ইম্পর্টেন্ট, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। এই অংশটুকু পরীক্ষার জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমাদেরকে একদম একদম পড়তে হবে। তো এখন আমরা যে কোনো একটা পড়তে পারি, যে কোনটা পড়বো, যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, আমরা যে কোনো একটা মনে রাখতে পারি। তো এখানে বেশ কিছু সূত্র আছে, তবে অনেক বেশিরভাগ লোকই আসলে এই ভেক্টর রাশিগুলাই মনে রাখার চেষ্টা করে। বেশিরভাগ লোকজনই আসলে ভেক্টর রাশি মনে রাখার চেষ্টা করে, তাহলে বাকি সবগুলোকে স্কেলার রাশি বলে। এই উদাহরণগুলো কিন্তু অলরেডি অতীতে ভর্তি পরীক্ষায় এসেছে, ভবিষ্যতেও ভর্তি পরীক্ষায় এই উদাহরণ থেকেই প্রশ্ন আসবে, কোনটি স্কেলার রাশি নয়, কোনটি ভেক্টর রাশি নয়। এইগুলি সবসময়, বেশিরভাগ সময় এগুলি মনে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন এখানে বেশ কিছু সূত্র আছে। এখানে সূত্রগুলোর মধ্যে একটা সূত্র আমার জানা আছে, যদি সূত্র দিয়ে আমি খুব একটা এগুলো মনে রাখতাম না, তারপরও বইপত্রে এই সূত্রগুলোই তোমরা পাবা। এই ধরনের সূত্র পাওয়া যায়। এই সূত্রটা জানা আছে নাকি? আমি যে সূত্রটা লিখছি, বলতো কোন সূত্রটা, কে বলতে পারবে? ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখানে একজন একজন বলো, তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। ভবে সব প্রিয়তম, ভাসে প্রেম জলে। দেখো, ওরা এই সূত্রটা জানে, কারণ এটা একদম কমন সূত্র, এবং অ্যাকচুয়ালি এইটাই ব্যবহৃত হয়। আমি একটু জায়গা নিয়ে লিখি, না হলে লেখার জায়গা পাওয়া যাবে না, এখানে লিখলে ক্লিয়ার করতে পারবো না। সো ভবে সব প্রিয়তম, ভাসে প্রেম জলে, এই সূত্রটাই অ্যাকচুয়ালি শেখানো হয়, এবং এইখানে লিখে আসলে ক্লিয়ার করা যাবে না, আমরা এটা হোয়াইট বোর্ডে লিখে ফেলি। সো ভেক্টর রাশি মনে রাখার জন্য আমাদেরকে ভেক্টর রাশি মনে রাখতে হবে, এবং আমরা এই সূত্রটা দিয়েই মনে রাখতে পারি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি আমরা এই সূত্রটি ইউজ করব, হবে সব প্রিয়তম, প্রিয়তম বানানটা বোধহয় একটু আলাদা, ভাসে প্রেম জলে। আমরা যদি এখানে ভাগি, এখানে মোটামুটি সবগুলো ভেক্টর রাশি অ্যাকচুয়ালি উঠে এসেছে। এখানে ভ দিয়ে বলেন কি হবে? ভরবেগ। এখন মনে খেয়াল করতে হবে, সূত্রগুলোর যেটা সমস্যা, ভ দিয়ে কিন্তু ভরও হয়, উঠে রাখতে হবে। ভর কিন্তু কোনোভাবেই ভেক্টর রাশি না, ভর কিন্তু স্কেলার রাশি। আচ্ছা, ভবে দিয়ে ভরবেগ এবং বেগ, ঠিক আছে, ওকে। দন্ত স দিয়ে কি? সরণ। ব দিয়ে কি? বল। থ্যাংক ইউ, ঠিক আছে। এরপরে প্রি দিয়ে কি? প্রাবল্য। এবং আরেকটা কি? ওজন। প দিয়ে আরেকটা হবে পৃষ্ঠটান। তো প্রি বানানটা তুমি যেভাবে মনে রাখো এভাবে মনে রাখতো। ও দিয়ে ওজন, ত দিয়ে ত্বরণ, ম দিয়ে মন্দন। ত্বরণ মন্দন ভাই ভাই, পৃষ্ঠটান ওজন। আচ্ছা, ভা দিয়ে কি বলেন? তাহলে মনে রাখতে হবে যে সকল ভ্রামক যা যা ভ্রামক আছে
সকল ভ্রামক হলো ভেক্টর রাশি, শুধু ব্যতিক্রম, এখানে ব্যতিক্রমটা খুবই গুরুত্বপূর্ণ, লাল কালি দিয়ে ব্যতিক্রম লিখে দিচ্ছি, ব্যতিক্রম হলো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। সকল ভ্রামক, ভ্রামক কথাটা পেলেই বুঝবেন যে সেটা ভেক্টর রাশি, বা যখন আপনি শুধুমাত্র বলবেন যে জড়তার ভ্রামক, সেই জড়তার ভ্রামক হলো স্কেলার রাশি, এটা হলো ব্যতিক্রম। ওকে, সেই দিয়ে কি? সান্দ্রতা। সান্দ্রতা। সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা। ওকে, তো এই সূত্রটি ব্যবহার করা হয়। প্রে দিয়ে কি? এটা দিয়ে তো ছিল প্রাবল্য। Yes. এটাতেই ছিল হচ্ছে- প্রাবল্য ছিল, আগেরটা দিয়ে পৃষ্ঠটান। এইটা দিয়েই প্রাবল্য ছিল, আমরা এখানে প্রাবল্যকে নিয়ে আসলাম। ম দিয়ে কি? মোমেন্ট। মহাকর্ষীয় প্রাবল্য। ম দিয়ে কি? মহাকর্ষীয় ক্ষেত্র। না, প্রাবল্য তো আগে লেখা ছিল না মহাকর্ষীয় প্রাবল্য। ভাই। এটা মহাকর্ষীয় দিয়ে প্রাবল্য বা মহাকর্ষীয় ক্ষেত্র দুইটাই হতে পারে, দুইটি দিয়ে আসলে একই জিনিস বোঝায়। ঠিক আছে, ওকে। জ দিয়ে? যদি ওইগুলো নেই তো ভাইয়া। বলেন, জ এবং ল দিয়ে কি? হ্যাঁ, ওজন। জ দিয়ে ওজন। ওজন তো আগেই লিখছে। ওজন প্রিয়তম ও ছিল ভাইয়া, ওইটা মিলানোর জন্য লেখা হয়েছে জল। জলাশয়। সো এই যে সূত্রগুলো যখন পড়বেন, সূত্র পড়ার সময় কিন্তু সূত্রগুলো পড়ার সিস্টেম হচ্ছে সূত্রগুলো রিভাইজ করা, নাহলে পরীক্ষা হলে কিন্তু জ দিয়ে মনে হবে জড়তা। জড়তা কি স্কেলার না ভেক্টর? স্কেলার। স্কেলার রাশি। ঠিক আছে, সো এটা খুব গুরুত্বপূর্ণ যে পরীক্ষা সূত্র যখন পড়বেন, শুধুমাত্র সূত্রটা একদিন জেনে রাখলেই হবে না, আর ওটাতে সূত্র মনে আছে, সূত্রটা রিভাইজ করতে হবে। এই যে জলে ভাসে প্রেম ও জলে, এই জলের লে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো অর্থ তৈরি করছে না। সো এখানে যে অর্থ তৈরি করছে না, তো ভাসে প্রেমে, ভাসে অনেকে সেজন্য এই সূত্রটা কিন্তু এইভাবে পড়ায়, ভবে সকল প্রিয়তম ভাসে হচ্ছে ভাসে প্রেমে। সো এই যে ভাসে প্রেমে, প্রেমে দিয়ে দিলেই কিন্তু মোটামুটি খেলার সমাধান হয়ে যায়। সো এখানে আমরা অনেকগুলো ভেক্টর পাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই যে 11টা ভেক্টর পাই, মোটামুটি এইগুলো কভার করলেই কিন্তু আসলে পরীক্ষায় তুমি পুরোপুরি উত্তর করতে পারবা। তোমার যদি এইগুলো সবগুলো এই 11টা পুরাটাই জানা থাকে, তাহলেই কিন্তু তুমি কোনটা স্কেলার কোনটা ভেক্টর শুরুতেই তুমি এটা ডিসকাস করতে পারবা এবং এটা উত্তর করতে পারবা। বাকি যে রাশিগুলো আছে তাকায় দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ, এই জিনিসগুলো দেখে নিলে, খেয়াল করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ। কাজ দেখতে ভেক্টর মনে হয়, কিন্তু কাজ একটা স্কেলার, সেটি হলো একমাত্র ব্যতিক্রম, যেটা আমার কাছে মনে হয় যেটা বেশ ব্যতিক্রম। কাজ দেখতে অনেকটা স্কেলার ভেক্টর মনে হলো, এটা কিন্তু স্কেলার রাশি। বাকি সবগুলোকে দেখতে আসলে তুমি পড়ার পরে স্কেলার ভেক্টর ইজিলি আলাদা করতে পারবা। সো এখান থেকে প্রথম পেজ থেকে যদি একটা প্রশ্ন আসে, তাহলে এখান থেকে আসবে, আমরা যেটা একটা সূত্র দিয়ে মনে রাখবো, ভবে সকল প্রিয়তম ভাসে প্রেমে। প্রেমে মনে রাখলে আর জলের ঝামেলাতে আমাদেরকে যেতে হবে না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম পেজ থেকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারিকা বোধহয় কিছু বলতে চাই, বলো সারিকা, বলো আপু। ভুল করে হাত। ভাইয়া শুনতে পাচ্ছিলাম না, এখন ঠিক আছে। ফাহমিদ শুনতে পাচ্ছো? হ্যাঁ, সরি, ভুলে হাত দিয়েছি, সরি। আচ্ছা ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। সো আমরা প্রথম পেজ থেকে, এই পেজে যখন তুমি চোখ বন্ধ করবা, এই পেজ থেকে কি প্রশ্ন আসবে যদি নিজেকে প্রশ্ন করো, তাহলে এখান থেকে খুব সিম্পল প্রশ্ন আসবে, নিচের কোনটা স্কেলার রাশি, নিচের কোনটা ভেক্টর রাশি, একদম ক্লিয়ার। ওকে, এবার হলো ভেক্টর, ধর্ম এবং চিহ্ন। আমরা এই টপিকটা পড়ালেখা করবো। এই টপিক থেকে কি কি প্রশ্ন আসবে, এখানে আমরা বলেছিলাম কিন্তু যে কিছু নিয়ম আছে, যেখানে বৈশিষ্ট্য আছে সেটা আমরা পড়ে ফেলবো। দেখো ভেক্টর কতগুলো নিয়ম মেনে চলে, সো এই নিয়মগুলো আমরা পড়ে দেখো। তো এখানে খুব সহজ করে আমি জাস্ট ঘাটাঘাট পড়াই দিচ্ছি, এগুলো আমরা সবাই জানি, জাস্ট তুমি পরীক্ষার জন্য একবার রিডিং পড়বা। ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই আছে, ঠিক আছে? খেয়াল করো, শুধুমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। এই লাইনটা জাস্ট বুঝলেই তোমার হয়ে যাবে। যেমন তুমি বেগ এবং বেগকে যোগ করতে পারবা, কিন্তু কখনোই বেগ এবং ত্বরণকে যোগ করতে পারবা না। সো এই বেগ এবং ত্বরণ কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টর, তো মনে রাখতে হবে সম প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। ডান। এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আসবে, নিচের কোনটি ভেক্টর রাশির জন্য সত্য মিথ্যা নয়। আচ্ছা, এবার দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করলে কিন্তু ভেক্টর পাওয়া যায়, এই কথাটা মনে রাখতে হবে। ভেক্টর যোগ করলে
কখনোই স্কেলার পাওয়া যাবে না। ভেক্টর যোগ করলে সবসময় ভেক্টরই পাওয়া যাবে, তবে ভেক্টর গুণ করলে কিন্তু স্কেলার রাশি হতে পারে, আবার ভেক্টর রাশিও হতে পারে। যদি ভেক্টর গুণ করলে স্কেলার রাশি হয় তাহলে সেই গুণফলটাকে বলা হয় স্কেলার গুণফল। সো দুটা ভেক্টরের স্কেলার গুণফল হতে পারে স্কেলার রাশি, আর দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল হলো ভেক্টর রাশি। সো কিন্তু ভেক্টর যোগ করলে কিন্তু অলওয়েজ ভেক্টর হবে, আমরা যাতে এই কথাটুকু অবশ্যই মনে রাখি। ঠিক আছে, এখন ভেক্টরের দিকটা কিভাবে নির্দেশিত হয়, কখনো যদি পরীক্ষা প্রশ্ন আসে একটা ভেক্টরের দিক কিভাবে নির্দেশিত হবে, মনে রাখতে হবে ভেক্টরের দিক নির্দেশিত হওয়ার জন্য দুইটা রাশির অনুপাত লাগে, ভেক্টর রাশিটা এবং তার মান। তাহলে ভেক্টর রাশির দিককে প্রকাশ করা যায় এইভাবে। সহজ কথায় ভেক্টর রাশির দিক প্রকাশ করার জন্য আমরা যে জিনিসটাকে ব্যবহার করব, উপরে থাকবে ভেক্টর রাশিটা নিজেই। যদি এ একটা ভেক্টর হয় তাহলে ভেক্টর রাশির এইটা হলো ভেক্টর রাশির দিক ইকুয়াল টু ওই ভেক্টরের দিক, এটা হলো ভেক্টরের দিক। দেখো ভেক্টরের দিক নির্দেশিত হয় ভেক্টর রাশি এবং তার মানের অনুপাত দ্বারা। আমাদেরকে এই কথাটাই আসলে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। আমি আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। সো এই লাইনগুলো কিন্তু খুব সিম্পল, কিন্তু এগুলো পরীক্ষায় যে কোনো ভাবে চলে আসতে পারে। যদিও এখন এগুলো প্রশ্ন খুব কম আসে, কিন্তু বিভিন্ন পরীক্ষায় তুমি এই লাইনগুলো থেকে প্রশ্ন পাবা। ভেক্টর রাশির যোগ, সংযোজন এবং বন্টন সূত্র মেনে চলে, এই জিনিসটা আমরা একটু পরে আবার দেখবো। পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসবে যে সংযোজন এবং বন্টন সূত্র ভেক্টরের কোনটির জন্য প্রযোজ্য, যোগের জন্য প্রযোজ্য, এই জিনিসটাই ভাই পড়তে হবে। আর ভেক্টর রাশিকে কিসে বিভক্ত করা যায়, উপাংশে বিভক্ত করা যায়। তো এই যে 8টা বৈশিষ্ট্য, এগুলো কিন্তু তোমরা অলরেডি জানো, এগুলো তোমরা অঙ্ক করেছো, এগুলো প্রয়োগ করেছো। বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি পড়তে হবে, এই লাইনগুলোই পড়তে হবে, পরীক্ষায় লাইনগুলোকে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, ওকে। এখন একটা ভেক্টর রাশিকে প্রধানত দুই ভাবে প্রকাশ করা যায়, অক্ষর দ্বারা এবং সরল রেখা দ্বারা। অক্ষর দ্বারা এই যে দেখো আমি একটা প্রকাশ করে দিলাম, এ লিখলাম, এটা হলো অক্ষর দ্বারা প্রকাশ। আর অনেক সময় সরল রেখা দ্বারা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন এই যে অক্ষর দ্বারা এইভাবে প্রকাশ করা হলো, এর ভেক্টর রূপ এইভাবে। এটা ছাড়াও দেখো আর কিভাবে কিভাবে প্রকাশ করা যায়, এর উপরে তীর চিহ্ন দিয়ে, এর উপরে বার চিহ্ন দিয়ে, এর নিচে একটা বার চিহ্ন দিয়ে, আবার বোল্ড হরফ এ করে আমরা চিহ্নিত করতে পারি। তো দেখো 4 ভাবে দাগিয়ে দিলাম। পরীক্ষায় আসবে নিচের কোনটির মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করা হয় না, এই 4টা ছাড়া যেটা দেওয়া থাকবে সেটাই হবে উত্তর। মূলত এই 4 ভাবে ভেক্টর রাশিকে অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আশা করি জিনিসটা মনে থাকবে যে কোন 4 ভাবে। ঠিক আছে, এছাড়া কিন্তু আর কোনোভাবে প্রকাশ করা হয় না। তীর চিহ্ন যদি নিচেও দিয়ে দেয় সেটাও কিন্তু ভুল। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, সো আমরা তাহলে শিখে ফেললাম। ওকে, এখানে একটা সুন্দর লাইন দেওয়া আছে, মান আছে এবং অভিমুখ আছে এমন সকল রাশি কি ভেক্টর রাশি। দেখো প্রথম লাইনে এটা উত্তর দেওয়া হয়েছে, মান এবং অভিমুখ যুক্ত সকল রাশি ভেক্টর রাশি নয়। যেমন তড়িৎ প্রবাহ কিন্তু রাশিটার মানও আছে, অভিমুখ থাকলেও এটা কিন্তু ভেক্টর যোগের যে বিনিময় সূত্র, সে ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না, সেজন্য এটা কিন্তু ভেক্টর রাশি নয়। সো এইখানে যে প্রশ্নটা নিচের কোনটি ভেক্টর রাশি নয়, সেখানে কিন্তু এই অপশনটা তুমি পরীক্ষায় পাবা। এবং এই যে তড়িৎ প্রবাহ, এটা যে ভেক্টর রাশি নয়, এইটা কিন্তু অপশনে খুব ইজিলি থাকবে। সো এইগুলাই কিন্তু এমসিকিউতে আসবে, তড়িৎ প্রবাহ ইজ নট ভেক্টর রাশি। এবার ভেক্টরের প্রকাশ, এখানে দুই একটা উদাহরণ দেওয়া আছে। সো এখানে প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি ভবে সকল প্রিয়তম ভাসে প্রেম জলে। সো ভবে সব, সবের ব দিয়ে হলো বল। তো বলকে আমরা সবাই জানি এফ দ্বারা প্রকাশ করা হয়, সেটা একটা ভেক্টর রাশি। এখন এটা ভেক্টর রাশি আমরা সবাই জানি এফ ইকুয়াল টু এম এ। সো দ্যাটস ইট, এটা একটা ভেক্টর রাশি, তুমি এইটুকু জানলেই হয়েছে। এরপরে টর্ক। সো এই যে টর্ক বা ঘূর্ণন বলকে বলা হয় টর্ক। সো এই টর্ক কিন্তু একটা ভেক্টর রাশি, এবং এই যে এটাকে তুমি ঘূর্ণন বল, আমরা রৈখিক বেগের জন্য বলকে ব্যবহার করি, আর যখন আমরা কৌণিক বেগের জন্য তখন আমরা টর্ককে ব্যবহার করি। সো চাকার ফোর্স বোঝাতে, একটা চাকার ফোর্স বোঝাবা তখন কিন্তু টর্ক ব্যবহার করা হবে, তখন আর এই বল ব্যবহার করা অনেক সময় হয় না। তো কোনো ইঞ্জিনের কোনো কিছু একটা ঘুরছে, রোটেটরি মোশনের জন্য আমরা টর্ক ব্যবহার করি। তো এই টর্ক কিন্তু একটা ভেক্টর রাশি। টর্ক কে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, টাউ ইকুয়াল টু আর ক্রস এ, এটা একটা ভেক্টর রাশি। তো এই চ্যাপ্টারে আমরা এগুলো ডিটেইল পড়বো না, এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার আছে। এখানে শুধুমাত্র জানতে হবে যে এইটা একটা ভেক্টর রাশি, আমরা এইটুকু মনে রাখবো। এই লাইনটা পরীক্ষায় প্রশ্ন আসবে, ঘূর্ণনশীল বলের সমতুল্য রাশি কোনটা, উত্তর হচ্ছে টর্ক। সো এই যে বললাম, যখন একটা বল ঘূর্ণনশীল
তখন আমরা টর্ক ব্যবহার করি, আর রৈখিক বেগের জন্য আমরা বল ব্যবহার করি। তো পরীক্ষা প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে, নিচের কোনটি বলের সমতুল্য? মনে রাখতে হবে বলের সমতুল্য হচ্ছে টর্ক, আমরা যদি এইটুকু মনে রাখি। ঠিক আছে, ওকে। নিশাত মালিয়া এবং সৌরভ দুজন হাত তুলেছ, প্রথমে নিশাত মালিয়া বলবা, তারপর সৌরভ বলবো, বলো। ভাইয়া আমরা প্রথমে যে সূত্রটা পড়লাম, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের, সেখানে যদি আমরা টানে পড়ি তাহলে সেই ট থেকে টর্ক আসতেছে। ভাষা প্রেমের টানে, হ্যাঁ পড়তে পারি, ভেরি গুড, তুমি জি সত্যি ভাইয়া। অ্যাড করে নিতে পারো। থ্যাংক ইউ। ট টানের থেকে ট থেকে ট চলে আসবে। থ্যাংক ইউ নিশাত মালিয়া তোমার সাজেশনের জন্য, এটা আমরা অ্যাড করে নিতে পারি টানে। ওকে, থ্যাংক ইউ নিশাত। হ্যাঁ সৌরভ আমার বলো। কথা হচ্ছে সকল বল হচ্ছে ভেক্টর রাশি হলেও হচ্ছে কি বলে ঘাত বল কিন্তু স্কেলার রাশি, এটা একটু বলার জন্য। আমরা এটা যখন ঘাত বল পড়তাম তখন আমরা এটা হয়তো এটা আমরা আলোচনা করতাম ঘাত বলের চ্যাপ্টারে। তারপরে সৌরভ যেহেতু নিয়ে এসেছে যে বল, আমরা যেহেতু একবারে বল পড়লাম, তো সকল বল যদি ভেক্টর রাশি, ঘাত বল এটা একটা স্কেলার রাশি। থ্যাংক ইউ সৌরভ। তবে আমরা যে সূত্রটা পড়েছি সেই সূত্রের মধ্যে যে সবগুলোই আছে এই বইয়ে তা কিন্তু না। ওই সূত্র দিয়ে এই পুরো ফিজিক্সের সব কাভার হয়ে যাবে এটা মনে রাখার কোনো এটা মনে করার কোনো দরকার নেই। অনেক বেশ কিছু জিনিস আমরা ওখানে কাভার করতে পারিনি, তো সেগুলো ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে আস্তে আস্তে আসবে। ঠিক আছে, তো তার মধ্যে ঘাত বল এবং আরো প্রত্যেক চ্যাপ্টারে এরকম 2-3টা করে পাওয়া যাবে যেগুলো ওই সূত্রের মধ্যে ছিল না, বাট সেগুলোও ভেক্টর রাশি। ঠিক আছে, ওকে। সো টর্ক একটা ভেক্টর রাশি, কৌণিক বেগ যেহেতু এটা বেগ, এটা একটা ভেক্টর রাশি। শুধুমাত্র এখানে আমরা কৌণিক বেগ সম্পর্কে জেনে নিব। কৌণিক বেগের সাথে রৈখিক বেগের কি সম্পর্ক দেখেন। রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ গুণন হচ্ছে এখানে ব্যাসার্ধ। এই সূত্রটা আপনাকে ব্রেনের মধ্যে সেট করতে হবে। পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে দেখেন, টাউ সমান হলো আর ক্রস এফ, আর এখানে কিন্তু ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এখানে জাস্ট আরটাও যদি আমি আগে দিয়ে দিই তাহলেও কিন্তু হবে না। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে নিচের কোনটি ভুল, এইটা কিন্তু ভুল। ঠিক আছে, এটা যেভাবে আছে ভেক্টর রাশিতে আমরা বিনিময় ভেক্টর গুণনের যে আমরা বিনিময় সূত্র পড়বো একটু পরে, সেই বিনিময় সূত্র কিন্তু জাস্ট উল্টে যাবে যদি এই যে আরটা সামনে চলে যায়, দিকটা জাস্ট পাল্টে যাবে ভেক্টরে। তো এইটাই আমাদেরকে মনে রাখতে হবে। আপাতত এখান থেকে এর বাইরে কোনো কিছুই পড়তে হবে না। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আপনি যদি এইটুকু জানেন তাহলেই আসলে অনেক বেশি। টর্কের এখানে এককটা জানবেন নিউটন মিটার। আমরা জানি যে বলের একক হলো নিউটন আর দৈর্ঘ্যের একক হলো মিটার, তাহলে টর্কের একক হলো নিউটন মিটার। আপনাকে এইটুকু ব্রেনের মধ্যে সেট করতে হবে। তবে এটা পড়তে পড়তে ফিজিক্স যে পড়তে পারে তার কাছে এগুলো একক মনে রাখা কিন্তু খুব জটিল বিষয় না, কারণ সে ইজিলি এই দুটো গুণফলকে নিউটন মিটারই বলবে। মুখস্থ করার কিছু আসলে খুব একটা আমাদের নাই। ঠিক আছে, ওকে। এগুলো এই চ্যাপ্টারের আলোচনার বিষয় না, এগুলো হলো আমাদের পরবর্তী এই চ্যাপ্টার গুলো আসবে সেখানে আলোচনা করবো। শুধু জেনে নিন যে কৌণিক ভরবেগ এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, এবং এইটার সূত্র হলো এইটা L ইকুয়াল টু আর ক্রস পি, এবং এইটার একক হলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আমাদেরকে জাস্ট এইটা মনে রাখতে হবে, কারণ আমরা সবাই জানি ভরবেগের নরমাল একক হলো কেজি, ভর ইনটু বেগ। এটা হলো বেগ, এটা হলো ভর, এর সাথে শুধুমাত্র আমরা একটা আর এর হলো মিটার দৈর্ঘ্য, তাহলে এটা হয়ে গেল কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এই এককটা জন্ম কোথা থেকে? এই সূত্রটা থেকে এই এককটার জন্ম। ঠিক আছে, এটা একটা ভেক্টর রাশি। এই চ্যাপ্টার থেকে জাস্ট এইটুকু তোমাকে জানতে হবে যে এটা একটা ভেক্টর রাশি। এইটুকু জানলেই আসলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটার নাম হলো বিশেষ ভেক্টর। আমরা এই টপিকটা পড়বো। এখানে অনেকগুলো ভেক্টর সম্পর্কে আলোচনা করা হবে এবং অনেকগুলো, প্রত্যেকটা একটা একটা করে পড়ানো শুরু করি তাহলেই হবে। একক ভেক্টর, এবং একক ভেক্টর শব্দের অর্থই হচ্ছে যে যেই ভেক্টরের মান আসলে সহজ কথা, যেই ভেক্টরের মান আসলে এক তাকেই বলা হয় একক ভেক্টর। তো যেটার মান এক সেটার মান অবশ্যই শূন্য নয়। তো সহজ ভাষায় এটাকে আরেকভাবে বলা যেতে পারে, যেই ভেক্টরের মান শূন্য নয় এবং যেই যেখানে ভেক্টরটাকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই আসলে একক ভেক্টর। এখানে আমরা যেটা বললাম মূলত ভেক্টরের দিক বের করার জন্য যে নিয়মটা, অর্থাৎ ভেক্টরকে ভেক্টর মান দ্বারা ভাগ করা, সেটাই হলো অ্যাকচুয়ালি একক ভেক্টরের সংজ্ঞা, বা সেভাবেই আসলে একক ভেক্টর বের করা হয়। এবং একক ভেক্টর দ্বারা মূলত আসলে দিককেই প্রকাশ করা হয়। ঠিক আছে, তো সহজ কথায় যে ভেক্টর রাশির মান এক একক তাকেই বলা হয় একক ভেক্টর। কারণ ধরলাম একটা ভেক্টর রাশি এটা একটা 5 একটা ভেক্টর, এই 5 কে 5 দ্বারা ভাগ করলে আলটিমেটলি কিন্তু 1 ভেক্টর পাওয়া যাবে, এই ভেক্টরটা থেকে যাবে। সো যেই ভেক্টর রাশির মান 1
একক তাকেই বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর দ্বারা মূলত দিক প্রকাশ করা হয় এবং একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকে যে কোনো পরীক্ষায় এমসিকিউ আসে যে একক ভেক্টরকে প্রকাশ করার জন্য কি চিহ্ন ব্যবহার করা হয়, টুপি চিহ্ন। এই যে ছোট্ট এটাকে টুপি বলা হচ্ছে, যেমন এইরকম IAN এই সবগুলাকে একক ভেক্টর, এগুলাকে সবগুলাকে একক ভেক্টর বলা হয়। সো দ্যাটস ইট। পরীক্ষায় এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কোন ভেক্টরের মান এক হলো একক ভেক্টর। এইবার হলো সঠিক ভেক্টর কাকে বলে, এটা একদম সহজ কথা, যেই ভেক্টরের মান 0 নয় তাকেই বলা হয় সঠিক ভেক্টর। তো বইয়ের মধ্যে একটা বিশাল গরদ করে রেখেছে, এখানে 0 হয় লেখা, আপনি এটা করে নেবেন, যেই ভেক্টরের মান 0 নয় তাকেই বলা হয় সঠিক ভেক্টর। এটা কিন্তু একটা পুরোপুরি অপোজিট ওয়ার্ড লিখে রেখেছে। সো যে ভেক্টরের মান 0 নয় তাকেই বলা হয় সঠিক ভেক্টর। সবাই বইয়ের মধ্যে এডিট করে নাও, আমাকে একটু জানাও যে সবার বইয়ে কি এটা দেওয়া আছে কিনা, মানে 0 হয় দেওয়া না 0 নয় দেওয়া। নাই ভাইয়া দেওয়া। একটা প্রশ্ন ছিল, কার যে হয়, হ্যাঁ একক ভেক্টরও তো 0 নয়, তাহলে একক ভেক্টরও তো সঠিক ভেক্টর, তাই না? দুনিয়ার যত ভেক্টর আছে সবাই সঠিক, যাদের মান 0 নয় সবাই সঠিক ভেক্টর অন্তর্ভুক্ত। আমরা মান আছে এবং মান নেই এর উপরে ভিত্তি করে ভেক্টরকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সঠিক ভেক্টর আর একটা হলো নাল ভেক্টর। যেই ভেক্টরের মান 0 তাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, আর যে ভেক্টরের মান 0 নয় তাকে বলে সঠিক ভেক্টর। অর্থাৎ দুনিয়ার যত ভেক্টর আছে সবাই এই সঠিক ভেক্টরের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখন শূন্য ভেক্টর পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। এখান থেকে মাত্র 3টা তথ্য জানতে হয় এবং এই 3টা তথ্যই পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এবং 95% ফলাফল 3টা তথ্যের মধ্যে 2টা তথ্য ভুল করে। সো দেখো, শূন্য ভেক্টর, 1 নাম্বার কথা যেই ভেক্টরের মান 0, 2 নাম্বার কথা যেই ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক থাকে না। অনেকেই বলে যে শূন্য ভেক্টরের কোনো দিক নাই, বাট বাস্তব কথা হচ্ছে দিক নাই, এটা 100% ভুল। যদি দিক না থাকে তাহলে সেটা ভেক্টরই হবে না। দিক আছে বলেই সেটা ভেক্টর, দিক আছে কিন্তু দিকটা নির্দিষ্ট না। তো তাহলে এই হলো দুইটা কথা, যে ভেক্টরের মান 0 কিন্তু নির্দিষ্ট দিক থাকে না তাকে বলা হয় শূন্য ভেক্টর, এবং শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এই হলো 3টা তথ্য। শূন্য ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এইটা দ্বারা প্রকাশ করে, এইটা সবাই পারে, বাট নির্দিষ্ট দিক থাকে না। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে শূন্য ভেক্টরের প্রয়োজনীয়তাটা কি? শূন্য ভেক্টরের প্রয়োজনীয়তা, দুটি সমান ভেক্টরের বিয়োগফলে শূন্য ভেক্টর দরকার, কারণ দুইটা সমান সমান ভেক্টর যদি বিয়োগ করে দিলা তাহলে দিন শেষে যোগ বিয়োগফল কিন্তু ভেক্টরই উৎপন্ন হবে। কি ভেক্টর উৎপন্ন হবে? শূন্য ভেক্টর উৎপন্ন হবে। আর দুটো খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার সূত্র হচ্ছে দুটো ভেক্টরের ক্রস গুণফল হবে 0। তো দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল প্রকাশ করার জন্য শূন্য ভেক্টর প্রয়োজন। তো এই জিনিসটা আমরা এখনই পড়বো, আগে থেকে জেনে রাখলাম। দুটো ভেক্টর সমান্তরাল হতে হলে সেই ভেক্টর গুলার ক্রস গুণফল প্রোডাক্ট হতে হবে 0। সো দ্যাট ইজ দ্য 0। এছাড়াও আমরা এই লাইনটা আশা করি সবাই জানি যে সমবেগে, যেখানে বেগ বদলাচ্ছে না, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ 0। আমাকে কেউ কেউ ত্বরণের সংজ্ঞা দিবে নাকি? কে ত্বরণ কাকে বলে এটা বলতে পারবে? ত্বরণ কাকে বলে? চমক, মশিউর। আচ্ছা মশিউর বলো। সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে, দ্যাট ইজ দ্য থিং। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাহলে বেগ কমে যাওয়ার হারকে বলা হয় মন্দন। ফাইন, ঠিক আছে। আমরা এইভাবে বলতে পারি বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। সো যদি বেগ পরিবর্তন না হয়, বেগ যদি অটুট থাকে তাহলে সেটা কি ত্বরণ হবে, সেটা 0। ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, সেটা প্রকাশ করার জন্য কিন্তু তখন আমাদের শূন্য ভেক্টর দরকার হয়। সো এই হলো শূন্য ভেক্টরের ব্যবহার, নরমালি এটি হলো শূন্য ভেক্টরের ব্যবহার। থ্যাংক ইউ, যারা হাত তুলেছিল অসংখ্য ধন্যবাদ। তো শূন্য ভেক্টর থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। শূন্য ভেক্টরের, তোমরা আমাকে তাহলে সবাই বলো যে শূন্য ভেক্টরের দিক থাকে না, এই লাইনটা কি সত্য নাকি মিথ্যা? ঠিক আছে, তাহলে দিক থাকে। এবার আমরা ঘাটাঘাট করবো, এগুলো সবগুলোতে 10 সেকেন্ড করে সময় দিব। সমান ভেক্টর, যেই দুটা ভেক্টরের মান এবং দিক হুবহু একই তাদেরকেই বলা হয় সমান ভেক্টর। এখানে তাকায় দেখো, যে সকল ভেক্টরের মান এবং দিক একই হলে তাকে বলা হয় কি? সমান ভেক্টর।
এটা মনে রাখবো, মান এবং দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলা হয়। বিপরীত ভেক্টর মান সমান কিন্তু দিক আলাদা, তাদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। সহজ কথা, খেয়াল করতে হবে মান কিন্তু সমান, বিপরীত ভেক্টরের মান কিন্তু সমান, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অবস্থান ভেক্টর, যেই ভেক্টর দিয়ে আমরা মূলত কোন বিন্দুর অবস্থান বোঝানোর জন্য একটা ভেক্টরকে ব্যবহার করি সেটাকে বলে অবস্থান ভেক্টর। পরীক্ষায় আসলে খুব একটা প্রশ্ন এখান থেকে আসে না, জাস্ট মনে রাখতে হবে কোন ভেক্টরের সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, উত্তর হচ্ছে অবস্থান ভেক্টর, দ্যাটস ইট। এইটুকু জানলেই আসলে হয়ে যাবে, ঠিক আছে। এইবার হলো ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর আর অবস্থান ভেক্টর মোটামুটি কাছাকাছি, একই রকম জিনিস। এখানেও কিন্তু কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, তবে ব্যাসার্ধ ভেক্টরে এখানে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে মূলত দুটাতেই কিন্তু সূত্র, এই যে পজিশন ভেক্টর এবং রেডিয়াস ভেক্টর, এই দুটা আসলে মোটামুটি একই অর্থ প্রকাশ করে। এবং তবে অনেক সময় এটাকে অবস্থান ভেক্টর বলা হয়, অনেক সময় এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। দুটাতেই একই, মূল ভেক্টরের মূল বিন্দুর তুলনায় ভেক্টরটা কোথায় অবস্থান করতেছে সেটা বোঝানোর জন্য যা দরকার সেটা দিয়ে কিন্তু এই দুইটা জিনিস বোঝানো হয়। মূল বিন্দু হতে কোনো বন্ধু দূরত্ব, কোনো ভেক্টরের দূরত্বই হলো ব্যাসার্ধ ভেক্টর। সো যাহাই ব্যাসার্ধ ভেক্টর বেশিরভাগ সময় তাহাই আসলে দেখা যায় যে সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। মূলত একই জিনিস আসলে প্রকাশ করা হয়, দুটাই মূল বিন্দুর সাপেক্ষে আমরা বের করি, ঠিক আছে। সো এটা, হ্যাঁ সাবিকুন বলো। ভাইয়া ইংলিশ গুলাও কি পড়বো নামের সাথে সাথে? ও ফাইন, আপাতত এখন পর্যন্ত যে আপডেট তাতে ইংলিশ আসলে খুব একটা পড়ার দরকার পড়ে না, পড়তে চাইলে মানা করবো না, তবে খুব একটা ইংলিশ এ পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসেনি। তাহলে আমরা লাস্ট ডে শিখলাম সেটা হলো অবস্থান ভেক্টরও যা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ ভেক্টরটা খুব একটা আলাদা করে এটা কিন্তু পার্থক্য নেই, এবং অনেক সময় এই দুটা জিনিস একই সাথে একইভাবে কিন্তু আলোচনা করা হয়। আয়ত একক ভেক্টর আমরা একটু আগে কিন্তু একক ভেক্টর পড়ে আসছি। একক ভেক্টরের মান হচ্ছে 1, আমরা সবাই জেনে রাখি একক ভেক্টরের মান হলো 1। তাহলে এই সকল ভেক্টর দিয়ে শুধুমাত্র দিক বোঝানো হয়, মান তো 1 আমরা আগে থেকেই জানি। তাহলে এদেরকে আয়ত একক ভেক্টর বলা হচ্ছে কেন? কারণ আমরা জানি যে আমাদের তিনটা অক্ষ, তিনটা মাত্রা এক্স ওয়াই জেড, এই যে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টর বলে বিবেচনা করা হয় তাদেরকে বলে আয়ত একক ভেক্টর। এখন আয়ত একক ভেক্টর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আয়ত একক ভেক্টর কয়টা আছে? আপনার উত্তর করবেন আয়ত একক ভেক্টর আছে 3টা। কোন কোন 3টা? আই, জে এবং কে। এই তিনজনই কিন্তু শুধুমাত্র আয়ত একক ভেক্টর, দুনিয়ার আর বাকি কেউ কিন্তু আয়ত একক ভেক্টর না। আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হলো ওয়াই অক্ষ বরাবর, আর কে হলো জেড অক্ষ বরাবর। আমরা যাতে এই কথাটুকু মনে রাখি যে আয়ত একক ভেক্টরের সংখ্যা 3টি, এক একটা এক্স অক্ষের দিকে, আরেকটা ওয়াই অক্ষের দিকে, আরেকটা হলো কে অক্ষের জেড অক্ষের দিকে, আই জে কে। সো দ্যাটস দ্য থিং আয়ত একক ভেক্টর সম্পর্কে, এদের প্রত্যেকের মান হচ্ছে 1, ঠিক আছে। ওকে, এখানে নাম দেওয়া হয়েছে সরণ ভেক্টর, জাস্ট নামটা জানতে হবে, পরীক্ষার জন্য আহামরি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা না। তারপর সরণ শব্দটা আশা করি তোমরা সবাই জানো যে কোন বিন্দুর অতিক্রান্ত দূরত্বকেই বলা হয় সরণ, এবং এই সরণ প্রকাশ করার জন্য সরণ যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেটাকে বলে সরণ ভেক্টর, দ্যাটস ইট। আহামরি কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। সদৃশ ভেক্টর, জাস্ট দেখো সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টরের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা একটু আগে সমান ভেক্টর পড়ে এসেছিলাম, সমান ভেক্টরের দুইটা শর্ত, কি কি শর্ত বলেন তো? মান আর দিক মান এবং দিক দুটেই সমান, কিন্তু সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টরের মতোই, তবে এখানে মানটা সমান না হলেও চলবে, যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সেটাকে বলা হবে সদৃশ ভেক্টর, ঠিক আছে। তাহলে সহজ ভাষায় বলা যেতে পারে সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। এখন এই যেগুলো পড়াচ্ছি এগুলো কি স্পেসিফিক প্রশ্ন আসে? হ্যাঁ, এগুলো বোল্ড হরফ, প্রত্যেকটি প্রশ্ন আসতে পারে, আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভেক্টর নয়, সেটাই প্রশ্ন আসছিল অতীতে। সো এইখানে দেখেন দেওয়া আছে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর হচ্ছে 5-এর বিপ্রতীপ হচ্ছে 1/5। কোন একটা ভেক্টরের মান যদি এইরকম হয় যে ঠিক 1 এরকম হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে বিপ্রতীপ ভেক্টর। এই জিনিসটাকে আমরা বিপ্রতীপ বলবো। 5-এর বিপ্রতীপ হলো 1/5, এর বিপ্রতীপ হলো 1/a। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এক্স ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর কোনটা? 1/x। আমরা যাতে এইটুকু মনে রাখি,
ঠিক আছে? সো এরা একে অপরের বিপ্রতীক ভেক্টর। সো আচ্ছা, বিপ্রতীক ভেক্টরের পরীক্ষা যদি যখন প্রশ্ন আসে বিপ্রতীক ভেক্টরের দিকগুলা কেমন হবে, দিক হবে কিন্তু সমান, দিক কিন্তু তাদের একই দিকে হবে, সমান্তরাল। বিপ্রতীক ভেক্টরগুলো তাহলে একে অপরের সমান্তরাল, শুধুমাত্র মানটা আলাদা। মানটা হলো ঠিক যেটা ভেক্টর থাকবে তার 1/, সেই ভেক্টরটা। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখলাম একটু আগে দেখেছি সদিশ ভেক্টর। সদিশ ভেক্টরের ভাই হলো সমরেখ ভেক্টর। তারা যদি সমান্তরালে ক্রিয়া করে বা একই রেখায় ক্রিয়া করে তখন তাদেরকে বলা হবে সমরেখ ভেক্টর। তো এখানে তাকায় দেখো, তারা যদি একই দিকে ক্রিয়া করে সেটাকেও বলা হচ্ছে সদিশ ভেক্টর, আর যদি একই রেখায় ক্রিয়া করে তখন সেগুলোকে বলা হবে সমরেখ ভেক্টর। যেমন তারা দেখো এখানে একই রেখা বরাবর ক্রিয়া করতেছে বি এবং সি, আবার এখানে এ বি সমান্তরালে ক্রিয়া করতেছে, এরা আসলে সমরেখ ভেক্টর। সো এগুলো কিন্তু মোটামুটি সব কাছাকাছি, পাশাপাশি। সমরেখ ভেক্টর বলো, সদিশ ভেক্টর বলো, এগুলো সব আসলে কাছাকাছি কাছাকাছি একই জিনিস। ওকে, একদম শেষের দিকে চলে এসেছি আমরা। সমতলীয় ভেক্টর, যেগুলো ভেক্টরের অবস্থান একই তলে, একটা তলে, যেমন এই সবগুলো কিন্তু সমতলীয়, কারণ তারা এই যে পাতাটা কাগজের মধ্যে অবস্থান করছে, এই কাগজটা একটা তল, তাহলে সমতলীয়, এই তলে তারা অবস্থান করছে, একই তলে অবস্থান করলে সমতলীয়। এইবার হলো বিপরীত ভেক্টর, ঋণ ভেক্টর এবং সমভেক্টর। একটু নামগুলা দেখো, অনেকগুলা নাম তোমাদেরকে আমি পড়াইলাম। এই নামগুলা লাস্ট আমাদের মধ্যে দুইটা নাম, এখানে তিনটা নাম দেওয়া আছে, আরো দেওয়া আছে পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর। এই যে নামগুলা দেওয়া আছে, এই নামগুলা পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটা ভেক্টরের প্রকারভেদ নয়, এবং এখানে যতগুলো নাম আছে এই নামগুলোর বাইরে নতুন একটা নাম আবিষ্কার করা হবে। দেখো তো তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ঋণ ভেক্টর আছে, তাই না? খেয়াল করো তো ধনাত্মক ভেক্টর আছে নাকি? আমরা এতক্ষণ যে পড়লাম ধনাত্মক ভেক্টর কি আছে? সঠিক ভেক্টর আছে। ধনাত্মক ভেক্টর বলতে যে ভেক্টরের মান ধনাত্মক তাকে বলে সঠিক ভেক্টর। তো যেইটার নাম বইয়ে নাই সেইটাই কিন্তু হবে না। পরীক্ষায় প্রথম প্রশ্নটা আসবে এই সকল তথ্য থেকে যে কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়। পরীক্ষা এটাই হবে প্রথম প্রশ্ন। তো বিপরীত ভেক্টর, যেই ভেক্টরের মান সমান কিন্তু তারা বিপরীত দিকে ক্রিয়া করে তাকে বলা হয় বিপরীত বা ঋণ ভেক্টর। আর যার মান এবং দিক একই দিকে ক্রিয়া করে যে সকল ভেক্টরে তাকে বলে সমভেক্টর। সমভেক্টর আর সমান ভেক্টর কিন্তু একই জিনিস। যাহাই সমভেক্টর তাহাই হলো সমান ভেক্টর। ওই যে সম মানেই সমান, ঠিক আছে? এইখানে সেই জিনিসটা আরেকবার আলোচনা করেছে। আর এইবার হলো পোলার ভেক্টর। এইখানে তাকিয়ে দেখেন, বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয় এমন ভেক্টরকে তীর চিহ্ন যুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। যেগুলো ঘূর্ণনের সাথে যুক্ত নয় সেগুলোকে বলে পোলার ভেক্টর, আর যেগুলো ঘূর্ণনের সঙ্গে যুক্ত সেগুলোকে বলে অক্ষীয় ভেক্টর। তো এই যে বল, ভরবেগ, সরণ, গতিবেগ এগুলো ঘূর্ণনের সাথে জড়িত নয় সেজন্য পোলার। কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, টর্ক যেগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত, কৌণিক শব্দটা থাকবে প্লাস টর্ক একটা ঘূর্ণনের সাথে জড়িত, এই সবগুলাই কিন্তু অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, আচ্ছা। এবং এদের দিক নির্ণয়, এদের দেখো এদের দিক কি নিয়ম দ্বারা ঠিক করা হয়? এদের দিক ঠিক করা হয় স্ক্রু নিয়ম দ্বারা। পরীক্ষায় আসতে পারে অক্ষীয় ভেক্টর গুলোর দিক নির্দেশ করা হয় কোনটির সাহায্যে? স্ক্রু নিয়মের সাহায্যে। ঠিক আছে, সো স্ক্রু নিয়মটার অর্থ আমরা স্ক্রু আমরা সবাই জানি, আমরা জীবনে সবাই স্ক্রু দেখেছি। স্ক্রুটা ঘোরালে, একদিক দিয়ে ঘোরালে স্ক্রুটা দেওয়ালের ভিতরে প্রবেশ করে, ঠিক উল্টা পাশ দিয়ে ঘুরলে সেটা দেওয়াল থেকে বের হয়ে আসে। তো অক্ষীয় ভেক্টরকে বোঝানোর জন্য এই ভেক্টরটা কোন দিকে কাজ করবে সেটা বোঝানোর জন্য কিন্তু স্ক্রু নিয়মকে কাজে লাগানো হয়। এইগুলা বোঝানোর জন্য কিন্তু কোন স্ক্রু নিয়মকে কাজে লাগানো হয় না। বল বোঝানোর জন্য কোন স্ক্রু নিয়মকে কাজে লাগানোর দরকার নেই, এটা ডিরেক্ট বলে দেওয়া যায় যে এই বরাবর ক্রিয়া করবে। আর এইগুলো বোঝানোর জন্য কিন্তু স্ক্রু নিয়মকে কাজে লাগানো হয়। লাস্ট কথা, একদম লাস্ট, যদি কোনো ভেক্টরের পাদবিন্দু যেখানে ভেক্টরটা শুরু সেটা যদি নির্দিষ্ট থাকে সেটাকে বলে সীমাবদ্ধ ভেক্টর। যেমন অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, কারণ সেটা সর্বদা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে সেটা নিতে হয়, কারণ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি। তো এটার পাদবিন্দু সবসময় নির্দিষ্ট, সেই জন্য এটাকে লোকালাইজড বা সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। সো এই জিনিসটাই আমাদেরকে পুরোপুরি জানতে হবে। আমাদের মোটামুটি ভেক্টর সম্পর্কে জানা হয়ে গেল। মনে রাখতে হবে এ আর বি যদি সমান না হয় তাহলে কখনোই এই জিনিসটা জিরো হতে পারে না।
তোমাকে এই জিনিসটা জেনে নিতে হবে। অবশ্যই a প্লাস b ইকুয়াল টু 0 হতে হলে শর্তটা হতে হবে এই দুজনকে সমমানের হতে হবে এবং বিপরীতমুখী হতে হবে, তাহলে শুধুমাত্র a প্লাস b ভেক্টর ইকুয়াল টু 0 হতে হবে, না হলে কখনোই হবে না। তো পরীক্ষায় দিবে যে এরা কি হতে হয় কিনা, তুমি বলবা যে এটা সম্ভব না। ঠিক আছে, 4 জন হাত তুলেছে। সাবিকুন বলো। না ভাইয়া ওটা ভুলে গেছি। আদ্রিতা বলো। সমান ভেক্টর আর সদৃশ ভেক্টরের একটা সম্পর্ক বলছেন না, ওটা একটু আরেকবার বলেন। সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না, কারণ একই দিকে ক্রিয়া করে দুইটাই, কিন্তু সদৃশ ভেক্টর গুলো সমান হয় না, কিন্তু সমান ভেক্টর গুলো তো মান সমান হয়। রিম্পি বলো। ভাইয়া বিপরীত ভেক্টর টপিকটা তো দুইবার দেওয়া আছে এখানে, প্রথমটাতে দেওয়া ছিল দুটি ভেক্টর মানে বিপরীত তো হতে পারে কি, তারপর টপিকে ছিল সমজাতীয় ভেক্টর, তো এটা দুইবার কেন দেওয়া হচ্ছে টপিকটা? বিপরীত কোথায় দুইবার? লাস্টে ছিল বিপরীত বা ঋণ ভেক্টর, আর এর আগের পেজে ছিল শুধু বিপরীত ভেক্টর। তুমি দেখতে ভুল করেছো, বিপরীত না, ওটা বিপ্রতীপ। ভাইয়া আগে আরো আগে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, দুইবার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা দুইবার, আমার মনে হয় এখানে শুধু এটা দুইবার না, সমান ভেক্টরটাও দুইবার দেওয়া, কিন্তু এটা দুইবার দেওয়ার কারণটা আমার জানা আছে। কারণটা সবার সাথে আমি শেয়ার করতে পারি। গাজী আজমল, সরি, ইসাক স্যার এই জিনিসগুলো পরবর্তীতে অ্যাড করেছেন, এগুলো 2 বছর আগে বইয়ে ছিল না। তো তিনি যখন অ্যাড করেছেন, তিনি নতুন করে কিছু জিনিস অ্যাড করেছেন। তিনি অ্যাড করার ফলে আগের যে অংশটুকু ছিল সেটুকু তো রিমুভ করবেন, সেটা তিনি আর করেন নাই, সেই জন্য এটা দুইবার দেওয়া আছে। তো এটা কোনো ব্যাপার না, একই জিনিস, একই জিনিস, বিপরীত ভেক্টর একই জিনিস। ওকে, ইতুষি বলো। ভাইয়া আমার হচ্ছে তপন স্যারের বই আছে, আর 17 সালের একটা হচ্ছে এই এই বইটা আছে, তো এখন কি আমি নতুন করে কিনবো না নিউ এডিশনের জন্য ওয়েট করব? নতুন করে কিনে ফেলতে পারো, আমাদের সাথে পড়া শেষ করে দাও, নিউ এডিশন আসলে অতিরিক্ত তথ্যগুলো লিখে নিও। আচ্ছা, রাকিবুল বলো। যারা বই কিনে নেই, বই কিনতে হবে তো। ভাইয়া আমি বলছিলাম যে ক্লাসের শুরুতে যে আলোচনা করা হয় বা শেষে যে আলোচনা করা হয় সেটা নামাজের সময় করলে ভালো হয় না? তাহলে আমরা নামাজ পড়তে পারতাম। শুরুতে যে আলোচনা হয়, শেষে যে আলোচনা হয়, এটা নামাজের সময় একটু করলে ভালো হয়, আমরা নামাজ পড়ে আসতাম, এই কথাবার্তা হতো। রাকিবুল কিছু মনে করো না, কিন্তু এই জিনিসগুলো মেনটেন করা খুবই কঠিন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা ক্লাস তো মাত্র 2 ঘন্টা নেই, 7:30 থেকে 9:30, 9:40 পর্যন্ত। এইটুকু সময়ে কখন কোন আলোচনা শুরু হবে এগুলো বলা খুবই কঠিন। এবং অ্যাকচুয়ালি নামাজের সময় কোনটা তোমার? ভাই এখন ওই 45-এ শুরু হয় 9টা পর্যন্ত, 45 থেকে 9টা। তুমি যে অংশটুকু মিস করবে সেটা দেখে নেওয়া ছাড়া কোনো গতি দেখতেছি না, এভাবে আসলে মেলানো খুবই কঠিন। হ্যাঁ, কখনো না কখনো ক্লাসে কিছু না কিছু হ্যাম্পার তো হবেই। উম্মে হাত তুলেছো, উম্মের সাথে কি তুমি নির্বাচনী সিয়ার নাকি আমাদের? না ভাইয়া। আচ্ছা হ্যাঁ বলো, উম্মে বলো। ভাইয়া এই যে সরল ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর দুইটা কি সেম? হ্যাঁ, আসলে সেম তো, আগের বইগুলো তো সেমই বলা ছিল, নতুন করে ঠিক কেন এটা অ্যাড করেছে আমি ঠিক জানি না। আচ্ছা নুসরাত বলো। ভাইয়া তপন স্যারের বই আছে, মানে আমি ইসহাক স্যারের বই পড়ি না, আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই এটা এখন। দুনিয়ার সবারই তপন স্যারের বই আছে, দুনিয়ার সবাই তপন স্যারের বই কিনে। সবাইকে আমি বললাম এইচএসসির জন্য তপনের বই পড়লেও চলবে, ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই ইসহাক স্যারের বই পড়তে হবে, মাস্ট এবং মাস্ট, 100% মাস্ট, এতে কোনো সন্দেহ নাই, তোমাকে এই বই পড়তেই হবে। যে 3 জন হাত তুলে রেখেছো, হাতগুলা সমাধানে নামায় ফেলো। সারিকা বলো। ভাইয়া তপন স্যারের বইয়ে একটা তথ্য দেওয়া আছে, বিপ্রতীপ ভেক্টরের অন্য একটা নাম ব্যতিহার ভেক্টর। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাদেরকে এটা শেয়ার করলে। আমাদের মডারেটর খুব ভালোভাবে আমাদেরকে তথ্য শেয়ার করলে। আমি লিখে নিচ্ছি এখানে। তবে তোমরা যারা তপন খুলে পড়তেছো কষ্টই হবে, কিন্তু আমাদের কিন্তু এখন বেশিরভাগ জিনিসপত্র মেইন কথাটা একই, কিন্তু তথ্যগুলো কিন্তু সবসময় একই হবে না। হ্যাঁ, মেইন কথাটা একই হলো, তথ্যগুলো একই হবে না, সেজন্য আমাদের ইসহাক স্যারের বই পড়তে হবে। সো আমরা একটা ডিটেইল আলোচনা ছিল, মোটামুটি 12-13টা ভেক্টর সম্পর্কে পড়লাম। আমরা এখানে তাকিয়ে দেখি যেখানে
পরীক্ষায় প্রথম প্রশ্নই এখান থেকে আসবে, নিচের কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়, সেটাই প্রশ্ন আসবে এবং আপনাকে সেইটাই উত্তর করতে হবে। কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়, আমাদেরকে এটাই জানতে হবে। আচ্ছা, ফাইন। এইবার আমরা ভেক্টর রাশির যোজন জ্যামিতিক নিয়ম এই অংশটুকু পড়া শুরু করব এবং আগামী 10-15 মিনিট আমরা অনেকটুকু ভেক্টরে পড়া শেষ করব। এতক্ষণ যা পড়লাম সেগুলো অনেক সময় গেছে, এগুলোতে খুব একটা সময় যাবে না। তো দেখো, ভেক্টর রাশিকে আমরা যোগ করব। ভেক্টর রাশিকে যোগ করার জন্য 5টা সূত্র আছে। সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটি ভেক্টর যোগের সূত্র নয়, এটাই কিন্তু প্রথম কথা। ভেক্টর যোগের সূত্র নয় কোনটি? সাধারণ, ত্রিভুজ, বহুভুজ, সামান্তরিক, উপাংশ। কোনটি সূত্র নয় আপনার পরীক্ষায় সেই তথ্যটাই কিন্তু আসতে যাচ্ছে যে ভেক্টর যোগের সূত্র নয় কোনটি, এটাই কিন্তু পরীক্ষায় আসবে। আমাদেরকে এই কথাটাই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে হলো সাধারণ সূত্র, পড়ে লাভ নাই, আসলে আমরা সবাই সাধারণ সূত্রটা জানি। যদি দুইটা ভেক্টর তারা একটার পর আরেকটা, প্রথম ভেক্টর একটা ক্রিয়া করলো, প্রথম ভেক্টরের শেষ বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যদি একই হয়, তাহলে এই দুইটা ভেক্টরের সংযোজক সরল রেখা বরাবর এটা লব্ধি ক্রিয়া করবে এবং প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টরের দিকে এইটার লব্ধিটা ক্রিয়া করবে। তো এটাই হলো মূলত সাধারণ সূত্র, যে এই ভেক্টরটা এইদিকে গেল, এই ভেক্টরটা এইদিকে গেল, তাহলে লব্ধিটা যাবে এইদিকে। তো সাধারণ সূত্র তোমরা মনে হয় পড়েছো বা তোমরা এটা আগে থেকে হয়তো বা জানো। এটা থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? বা পরীক্ষা এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না। তবে এই লাইনটা থেকে প্রশ্ন আসবে, যদি তিনটা ভেক্টর ত্রিভুজের একই বাহু বরাবর ক্রিয়াশীল হয়, তাহলে তিনটা ভেক্টরের যোগফল হবে 0। সেই যে তিনটা ভেক্টর যোগফল 0 হবে, সেই জিনিসটা কি বলা হয়? ত্রিভুজ সূত্র। এবং এই কথাটাই কিন্তু আগের পেজেও বলা আছে। কোন ত্রিভুজের তিনটা ভেক্টরের যদি দিক একই রকম হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, তারা যদি একই রেখা বরাবর ক্রিয়া, মানে একই দিক বরাবর ক্রিয়া করতে থাকে, তার মানে তারা এইভাবে ক্রিয়া করতেছে, এই দিকে ঘুরে যাচ্ছে, তাহলে তিনটা ভেক্টরের আলটিমেটলি লব্ধি হবে 0। এটাই হলো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র অনুসারে সমজাতীয় সমতলীয় ভেক্টর গুলোকে বোঝানো হয় এবং তিনটা বাহু দ্বারা যদি একই ক্রমে দিক নির্দেশ করা হয়, তাহলে তার লব্ধি হবে 0। তো এইগুলো থেকে কি প্রশ্ন আসবে? প্রশ্ন আসার মতো তেমন কিছু দেখি না, মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না। বহুভুজের জন্য একটা সূত্র আছে, আমার সাজেশন হচ্ছে সূত্রটা জাস্ট রিডিং করে নেওয়া, এগুলো থেকে প্রশ্ন আসা খুবই কঠিন। খুবই ইম্পর্টেন্ট হলো সামান্তরিক সূত্র, দ্য ল অফ প্যারালালোগ্রাম। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সামান্তরিকের, আমরা সবাই জানি যে সামান্তরিকের, বলেন তো লব্ধিটা দুটা বাহু বরাবর যদি ভেক্টর ক্রিয়া করে লব্ধি কি দ্বারা প্রকাশ করা হয়? পরীক্ষায় জাস্ট এইগুলাই আসবে, কিন্তু পরীক্ষায় যে কর্ণ দ্বারা করা হয়, আপনাকে সেই কথাটি জিজ্ঞাসা করবে। সামান্তরিক সূত্র মতে কোনটি দ্বারা লব্ধি প্রকাশ করা হয়? মনে রাখতে হবে যে কর্ণ লব্ধির মান এবং কর্ণ দ্বারাই আমরা লব্ধির দিক ঠিক করব। এবং পরীক্ষায় প্রশ্ন আসবে লব্ধির মান আমরা কিভাবে বের করব? লব্ধির মান বের করার যে সূত্রটা, সেটা হলো এই সূত্রটা। এইটা ব্রেনের মধ্যে নিলেই হবে, r equal to root over p square plus q square plus 2pq cos alpha। এখানে cos alpha টুকু আমাদেরকে পুরোপুরি চিনতে পারতে হবে যে 2pq cos alpha। এইখানে আমাদেরকে দেখে নিতে হবে যে আলফা কোনটা। আমাকে বলেন তো যে আলফা কি এই অংশটুকু নাকি এই অংশটুকু? ছোট কোনটা নাকি বড় কোনটা? কে বলতে পারবে? বলেন। বড় কোনটা? সাবাস। এটা কিন্তু অঙ্ক করার সময় কিন্তু ভুল করো না। আলফা কিন্তু এই বড় কোনটা। আলফা বলতে বোঝানো হয় পি এবং কিউ এর মধ্যবর্তী বিদ্যমান কোণ, এইটাকে কিন্তু প্রকাশ করা হয় আলফা। আর থিটা দ্বারা প্রকাশ করা হয় পি এর সাথে লব্ধি যে কোণটা তৈরি করে, সেটাকে বলা হয় থিটা। সেই জন্য আমরা যখন লব্ধির দিক নির্ণয় করব, তখন কিন্তু আমরা থিটা বের করব। সো থিটা কিন্তু লব্ধির দিক বের করার জন্য, থিটার জন্য যে সূত্রটা প্রযোজ্য, সেটা হলো tan ইনভার্স q sin alpha by p by q cos alpha। তো এইটা কিন্তু অনেকের মনে থাকে না। আমি যখন ছোট ছিলাম আমারও মনে থাকতো না। তো আমি কিন্তু সবসময় এটা মনে রাখতাম যে যেহেতু tan আছে, tan মানে কি? sin by cos, তাহলে উপরে হবে sin, নিচে হবে cos। এবং এই sin এবং cos সবসময় কার সাথে থাকবে? q এর সাথে। তাহলে উপরে হবে q sin alpha, নিচে হবে q cos alpha। এইটা হলো একদম সহজ কথা। তার সাথে জাস্ট নিচে p যুক্ত করে দিব, তাহলেই হয়ে গেল। আর সামনে tan ইনভার্স দিলে হয়ে যাবে থিটা ইকুয়াল টু, এই তো, এইটা করলেই কিন্তু ইজিলি হয়ে যায়। তাহলে q sin alpha বাই q cos alpha দিলেই কিন্তু আমার হয়ে যাবে, নিচে শুধু p যুক্ত হবে। এইটা হলো লব্ধির দিক নির্ণয় করার জন্য সূত্র। এখন এই লব্ধির দিক নির্ণয় করে আমরা কিন্তু এই লব্ধির মান এবং দিক, এটার কিন্তু অঙ্ক আসবে, সেই অঙ্ক আমরা করব।
এখন এখানে দেখো এই লব্ধির দিকের কোন মান যদি 120 হয়, যে জিনিসটা পড়াবো পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, এই থিটার মান যদি 120 হয়, খুবই দেখো খেয়াল করো, অর্থাৎ মূল ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 100 না না থিটার মান 120, লব্ধির মান 120 না, এখানে দুঃখিত, লব্ধির মান না, ভেক্টর গুলার মধ্যবর্তী কোণ, ভেক্টর গুলা থিটার মান না, আমরা আলফার মান নিয়ে পড়ালেখা করব, নট থিটা। আমরা এখানে পুরোটা দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফার মান পড়ালেখা করব। এই আলফার মান যদি 120 হয়, তাহলে মনে রাখতে হবে ভেক্টর দুটি পরস্পরের সমান। সো পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোন ক্ষেত্রে ভেক্টর ই এবং ভেক্টর বি সমান হবে? উত্তর হচ্ছে যখন তাদের মধ্যবর্তী কোণ আলফার মান হবে 120 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ ভেক্টরগুলো সমান হবে, মনে রাখতে হবে। যদি 180 হয়, 180 মানে হলো সরল রেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে এরা হবে একে অপরের বিপরীত ভেক্টর। কখন তারা বিপরীত ভেক্টর হবে? যখন 180 হবে। কখন তারা সমান্তরাল ভেক্টর হবে? যখন থিটার মান হবে 0। এই আলফার মান হবে 0, দুঃখিত থিটা না, আলফার মান হবে 0। পরীক্ষার জন্য এই তথ্যগুলো কিন্তু সিম্পল, এগুলো কিন্তু অঙ্ক না, একদম ডিরেক্ট আসবে। কখন সমান হবে? আলফার মান 0 হলে। কখন সমান সমান হবে? 120 হলে। কখন বিপরীত হবে? যখন বিপরীত দিক ক্রিয়া করবে তখন 180 হবে। রুবাই, তুমি প্রশ্ন করতে যাচ্ছিলে, বলো। রুবাই। জি ভাইয়া, চলো। হ্যাঁ, প্রশ্নটা আরেকবার একটু বলেন। না না, তুমি তো হাত তুলতেছিলে। ও ভাইয়া, ওইটা আগেরটা বলতে চাচ্ছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। ফাইন, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এবং এই যে যার সাথে অ্যাঙ্গেল, এখানে এই লাইনটা আমার জানা ছিল না, থ্যাংক ইউ জানানোর জন্য। সো এই যে পি এর সাথে যে অ্যাঙ্গেলটা, ওই বেটা সিঙ্গেল। তো আমি এইভাবে মনে রাখতাম, যেটা আমি যে উপরে সাইন নিচে কস, এবং কিউ এর সাথে ওরা সবসময় বাসা বাঁধবে। সো এখান থেকে এই তিনটা তথ্য থেকে পরীক্ষায় কিন্তু ডিরেক্ট মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে, ডিরেক্ট মানে একদম শেষে দেখো এই অঙ্কটাও তুলে দিতে পারে। এইটি অঙ্ক আসবে, দুটি সমান ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় প্রত্যেকের মানের সমান হতে পারে। এইবার এখানে তাকিয়ে দেখেন যে আমরা এখানে যেটুকু পড়লাম, যে প্রত্যেক ভেক্টরের সমান হবে, প্রত্যেক ভেক্টর এ ইকুয়াল টু বি তো হবেই, সাথে যখন 120 ডিগ্রি কোণ হবে তখন কিন্তু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আর হবে, অর্থাৎ ভেক্টর ই এ ইকুয়াল টু ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর আর হবে। কখন? যখন 120 হবে। তো এই অঙ্কটা যদি তুলে দেয় কালকে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এইটা করতে কিন্তু কোনো ক্যালকুলেটর লাগবে না আমাদের। তো তোমার ক্যালকুলেটরও দরকার নাই, তোমার এই ক্যালকুলেশনেরই দরকার নাই। তোমাকে মনে রাখতে হবে যে কখন লব্ধির মান তাদের প্রত্যেকের মানের সমান হবে, বা সহজ কথায় কখন এই জিনিসটা ঘটবে, কখন ভেক্টর এ এর মান ভেক্টর বি এর সমান হবে, কখন ভেক্টর বি এর মান আর এর সমান হবে। উত্তরটা হচ্ছে আলফার মান হবে 120 ডিগ্রি। সো এখানে অ্যাকচুয়ালি থিটা ধরে করেছে, কারণ পুরা কোণটাকে থিটা ধরেছে, এটা দিয়ে কনফিউজ হওয়া যাবে না। আমরা যেটা পড়ছিলাম আলফার মান হবে 120 ডিগ্রি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পরীক্ষা যদি আসে তুমি ডিরেক্ট উত্তর করবা, ডিরেক্ট মুখস্থ দাগাবা, তোমার এই প্যারাতে যাওয়ারই দরকার নেই। এই জিনিস কিন্তু ব্রেনের মধ্যে সেট করতে হবে, একদম একদম সেট করতে হবে। ঠিক একইভাবে এইটাও, দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি ভেক্টরের মানের √2 গুণ হবে? যখন এখানে থিটার মান হবে cos 90। জাস্ট এটা তুমি জাস্ট ক্যালকুলেশন করলেই পেরে যাবা। সমান ভেক্টর তার মানে একটা ভেক্টর এ আর এক ভেক্টর এ, তাহলে দুইটা ভেক্টর এ, এবং এখানে জাস্ট আলটিমেটলি দেখা যায় যে থিটার মান আসে 90 ডিগ্রি। সহজ কথায় ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি একটি ভেক্টরের মানের, বা প্রত্যেকটা ভেক্টর যেহেতু সমান, তাদের মানের √2 গুণ হবে। তো সহজ কথায় তোমরা আমাকে বলো তো যে cos 90 এর মান কত? cos 90 এর মান কত? বলো। 0 cos 90 এর মান যেহেতু 0, তখন ওই যে ওখানে a স্কয়ারটা ওখানে 2pq এর ওখানে 2 এর ওখানে চলে আসে, এবং 2 এর উপরে রুট হয়ে যায়। সো এই অঙ্ক পরীক্ষা হলে ক্যালকুলেশনের তো আমি দরকার দেখি না। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ 120 হলে তাদের সমান হবে, আর যদি অন্তর্ভুক্ত কোণ 90 হয় তাহলে ভেক্টরের মানের √2 গুণ হবে। এই দুইটা ক্ষেত্রেই কিন্তু ভেক্টরগুলো কিন্তু সমান। ঠিক আছে? সো এইগুলো কিন্তু ডিরেক্ট পরীক্ষায় আসবে, ভর্তি পরীক্ষার মেডিকেল, ডেন্টাল, এবং আমাদের ওটার নাম কি,
ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলি আসে। আচ্ছা, এই অঙ্কটা বিসিএস এও আসছে বহুবার, যে একটা কণা উত্তর দিকে গেল 4 কিলোমিটার, আমি ধরলাম এটা হলো উত্তর, তারপরে পূর্ব দিকে, উত্তর দিকে যাওয়ার পর পূর্ব দিকে গেল, তাহলে এটা হলো পূর্ব 10 কিলোমিটার, তাহলে 4 আর 10। তাহলে সরণ কত? আমরা সরণ বের করার জন্য কি করি? প্রথম বিন্দু এবং শেষ বিন্দু নেই, জাস্ট এখানকার প্রথম বিন্দু এবং শেষ বিন্দু নিয়ে নিবেন। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র দিব, খুব সহজ কথা, 4 স্কয়ার প্লাস 10 স্কয়ার। এখন বিষয়টা হচ্ছে এটা যেহেতু 4 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এটা করলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে 116 রুট যদি পরীক্ষা হলে করতে পারবা না। সেই জন্য এই সকল জায়গায় বেশিরভাগ সময় যেভাবে প্রশ্নটা আসে সেটা হলো এমন গুলো দেওয়া থাকে যে এটা তুমি ইজিলি করতে পারবা। যেমন দেওয়া থাকে, মনে করো দিয়ে দিল হলো উত্তর দিকে গেল 12 কিলোমিটার, পূর্ব দিকে গেল 5 কিলোমিটার। তাহলে বলো তো সরণ কয় কিলোমিটার হবে? 13 কিলোমিটার। 13 কিলোমিটার। তো এই যে সংখ্যাটা, এগুলা কিন্তু জাস্ট পূর্ণবর্গে 169 আসবে, সেটা আমরা জাস্ট পেরে যাব। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যেখানে ক্যালকুলেটর যে সকল পরীক্ষা ইউজ করতে দেয় না, সেই সকল জায়গায় কিন্তু এই ধরনের সংখ্যা দিয়ে দেয়। তো এটা কিন্তু একদম নরমাল অঙ্ক, এগুলো একদম পানিয়া অঙ্ক, কিন্তু এগুলা কিন্তু পোলাপান অনেক সময় পরীক্ষায় পারে না। এই অঙ্কটারই ভাই বোন গুলা কিন্তু পরীক্ষায় আসবে, আশা করি তখন আমরা সবাই উত্তর করতে পারবো। ঠিক আছে, আমরা এতক্ষণ যা পড়েছি সেটা এখানে আবার দেখো, আবার বলা হয়েছে প্রত্যেকটা পেজ পড়ে ফেলার অর্থই হচ্ছে সবকিছু দেখে ফেলা। ওকে, এখন আলফার মান 0, তার অর্থটা কি? আলফার মান 0 মানে ভেক্টর গুলো পরস্পর কিন্তু সমান্তরাল। একদম আমরা যাতে এই কথাটা মনে রাখি, ভেক্টর গুলো সমান্তরাল, অর্থাৎ যে লব্ধিটা ভেক্টর গুলো সমান্তরাল, যে লব্ধিটা হবে সেই লব্ধিটা হবে তাদের যোগফল। ঠিক আছে, এটাই ব্যাখ্যা করা হয়েছে। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পরের একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে লব্ধির মান হবে তাদের যোগফল। দেখো জাস্ট আরটা হবে তাদের জাস্ট যোগফল, পি প্লাস কিউ করে দিলেই হবে। এবং দিক কি হবে? দিকটাও একই দিকে হবে, তারা যেদিকে ক্রিয়া করে। তাহলে থিটার মানও কি হবে? যখন ভেক্টরগুলো আলফার মান 0 হবে, তখন কিন্তু থিটার মানও 0 হবে, তাহলে একই দিকে ক্রিয়া করবে। এই লাইনগুলোই কিন্তু পরীক্ষায় আসবে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। যদি আবার বিপরীত দিকে ক্রিয়া করে, আলফার মান 180 ডিগ্রি হয়, তাহলে ভেক্টরগুলো লব্ধির মান হবে ভেক্টর দুটির সহজ কথা একদম বিয়োগফল, জাস্ট বিয়োগফল। এখানে এই চিহ্নটার অর্থ কি বলেন তো? এই যে ছোট্ট চিহ্নটা, এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়? বলেন, এটা কি চিহ্ন? পার্থক্য। ডিফারেন্স চিহ্ন বা পার্থক্য চিহ্ন, এটাকে ইংলিশে বলে ডিফারেন্স চিহ্ন, যেটা দিয়ে পার্থক্য করা হয়। এর অর্থ হচ্ছে যে বড় হবে সেটা থেকে মাইনাস হবে, পি বড় হলে পি থেকে কিউ মাইনাস হবে, কিউ বড় হলে কিউ থেকে পি মাইনাস হবে। সো এই দুটার বিয়োগফল যখন আলফা ইকুয়াল টু 180, তখন কিন্তু আর ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ, এটাই মনে রাখতে হবে। আমরা যদি এই কথাটা মনে রাখি, আর এক্ষেত্রেও কিন্তু থিটার মানটা খেয়াল করো, থিটার মান কিন্তু 180 বা 0। ঠিক আছে, আমরা যদি এটা মনে রাখি, তবে থিটার মান 180 বা 0, অর্থাৎ এখানে খেয়াল করো যে থিটার মান 180 বা 0। এখন কিন্তু দিকটা কোন দিকে হবে? দিকটা হবে বৃহত্তর ভেক্টরটির দিকে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে এইখানে যে ভেক্টরটা বড় থাকবে, পি বড় থাকলে দিক হবে পি এর দিকে, কিউ বড় থাকলে দিক হবে সেই ভেক্টরের দিকে। ঠিক আছে, আর যদি মান সমান হয় তাহলে তো লব্ধি হবে 0। সো এইখানকার দিকটা কিন্তু একটু খেয়াল করতে হবে যে বৃহত্তর ভেক্টরের দিকে দিক হবে। আচ্ছা, আর যখন আমরা দেখলাম যে পরস্পর লম্ব হবে, ভেক্টরগুলো যদি পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে লব্ধির মানের জন্য যে সূত্রটা ব্যবহার করবা সেটা হলো এই সূত্রটা। আমাদেরকে এইটুকু মনে রাখতে হবে যে লব্ধির মানের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব, এবং কোণ বের করার জন্য এই সূত্রটা। তো পরীক্ষা এটাই আসবে যে লম্ব হলে লব্ধির জন্য কোন সূত্র। সো এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না, এগুলো যারা ভেক্টর চ্যাপ্টারটা পড়েছে তাদের কাছে এগুলো পানির মতো লাগার কথা, কিন্তু আমি আগেই পড়িয়ে দিচ্ছি। এগুলোই কিন্তু ভর্তি পরীক্ষায় খুব সিম্পল তথ্য, এই তথ্যগুলোই কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। ওকে, সো আমরা মোটামুটি এগুলো সবগুলোই শিখে ফেললাম। এখান থেকে আমরা আশা করি উত্তর করতে পারবো। যেইগুলো অঙ্ক করতে এইরকম কোণ আসবে সেগুলো অঙ্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না, আমি আগেই বলে দিলাম। এই যে বড় বড় অঙ্ক, এইগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না। ঢাকা ভার্সিটিতে আসলেও আসতে পারে, তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসবে না, 1 নম্বর অঙ্কটি আসবে না। আচ্ছা,
তাহলে কয় নাম্বার অঙ্কটি আসবে? 2 নাম্বার অঙ্কটি মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 নাম্বার অঙ্কটি আসবে। বৃষ্টির বেগ এবং ছাতার বেগের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসতে পারে, কিন্তু এইখানে যে tan থিটা ইকুয়াল টু 37 সেই জিনিস কিন্তু আসবে না। এই ক্ষেত্রে বেগগুলোকে এমন ভাবে দেওয়া হবে যাতে tan এর মানটা 30, 45 বা tan 60 এই ধরনের মান আসে। ঠিক আছে, সো এইখানে এই অঙ্কটা আসলেও কিন্তু এই ধরনের আসবে না, জাস্ট tan এর মান আসে এই ধরনের, এইভাবে দেওয়া হবে। এখন আমরা কত কোণে ছাতা ধরতে হবে, এগুলোর অঙ্কগুলো খুবই বিখ্যাত। এগুলো ছোটবেলা থেকে খুব, আমি যখন ছোট ছিলাম তখন এই অঙ্কটা বিখ্যাত ছিল, এখনো কিন্তু এই কত কোণে ছাতা ধরতে হবে এই অঙ্কটা বিখ্যাত। এটার জন্য নর্মালি যে সূত্রটা বলা হয় সেটা হচ্ছে যে উপরে থাকবে হলো লোক অঙ্ক করার সময়, নিচে থাকবে হলো বৃষ্টি। প্রাকৃতিক যে আমাদের নিয়ম, উপরে বৃষ্টি নিচে লোক, অঙ্ক করার সময় সেই নিয়মটা জাস্ট আমরা উল্টাই দিব। যখন tan থিটা দিয়ে অঙ্কটা করব, উপরে তুমি লোকের বেগটা দিবা, এখানে 4 মিটার পার সেকেন্ড, নিচে দিবা বৃষ্টির বেগ, তাহলে যে উত্তরটা আসবে দ্যাট ইজ দ্য tan থিটার মান। এখন আমরা সবাই tan থিটার মানগুলো কি পড়েছিলাম? tan থিটার মানগুলো কি আমাদের জানা আছে? tan 0 এর মান কত? 0 tan 30 ডিগ্রির মান 1/√3 tan 45 ডিগ্রির মান tan 60 ডিগ্রির মান √3 আর tan 90 ডিগ্রির মান ইনফিনিটি। আমরা এই যে এখানে যে আমরা দেখবো, সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যদি কখনো প্রশ্ন করতে চায় তাহলে এই তিনটা ক্ষেত্রেই অ্যাকচুয়ালি প্রশ্ন বানাতে পারে। যে বৃষ্টির বেগ এবং ছাতার বেগ দেখা মাত্র বুঝে ফেলবা যে এটা tan 45 ডিগ্রি, বৃষ্টির বেগ সমান এবং ছাতার বেগ সমান দেখলেই বুঝে ফেলবা। আর যদি 1/√3 থাকে এবং √3 থাকে, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে √3 এর ক্যালকুলেটর বের করে √3 এর মানটা একটু বলো তো। 1.73 1.73 সো এইটা হলো √3 এর মান। তো এটা অনেক সময় দিয়ে দিতে পারে, যেটা দেখা যাবে আলটিমেটলি √3 বোঝাচ্ছে এবং √3 বুঝাইলে তুমি বুঝে নিবা যে এইটা। আর 1/√3 এর মান কত? ওকে, 0.577 জানলেই হবে। সো এরকম দিতে পারে বা এইভাবেও দিতে পারে। এইভাবে দিয়ে দিল যে বৃষ্টির বেগ, আমরা যদি বলি যে বৃষ্টির বেগ দিয়ে দিল হচ্ছে তোমার, একটা বৃষ্টির বেগ দিয়ে দিল, ধরলাম যে বৃষ্টির বেগ দিয়ে দিল হলো 3 আর লোকটার বেগ দিয়ে দিল √3, তাহলে কত tan কত হবে বলেন? 1/√3 এইভাবে এই অঙ্কটাতে কিন্তু জাস্ট এইভাবেই দিতে পারে। এইভাবে দিলে আমাদেরকে উত্তর করতে হবে এই tan থেকে এইটুকুই দিতে পারে হাইয়েস্ট। ঠিক আছে, এখান থেকে অঙ্কগুলো এইভাবেই ঘুরায় পেঁচে দিতে পারে, এর বাইরে কোনোভাবে অঙ্ক দিবে না। ঠিক আছে, এছাড়া এই অঙ্কগুলোতে ইজিলি দিবে একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে টানা হচ্ছে আর 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান যা সূত্র ফেলে দিলে চোখ বন্ধ করে উত্তর হয়ে যাবে। এখানে পশ্চিম এবং উত্তর আমরা জানি যে উত্তর এবং পশ্চিমের মধ্যে যে কোণটা সেটা হলো 90 ডিগ্রি। সো এখানে কোণের মানটা হলো 90 ডিগ্রি, এটাই হলো একমাত্র ট্রিক্স যেখানে কোণের মানটা আমরা চিনতে পারবো, এটি একমাত্র ট্রিক্স, এখানে এছাড়া আর কোনো ট্রিক্স নাই। সো এটা তোমাকে করতে পারতে হবে। এখন তুমি আমাকে ভাই প্রশ্ন করবা যে তাহলে ভাই 2900 নিউটন এই জিনিসটা কেমনে করব? এখানে যারা বানাবে এই ব্যাটারা এমন ভাবেই প্রশ্নটা বানাবার চেষ্টা করবে যে সংখ্যাটা ভেতরে হবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন 625 যদি হয় তাহলে উত্তর কত হবে বলেন তো? 25। তো উত্তর হবে 25। যদি 2500 হয়, ভিতরে যদি এমন ভাবে সংখ্যা করলে যে ভিতরে 2500 হলো তাহলে উত্তর হবে 50। চেষ্টা করা হবে এমন ভাবেই করার। আর যদি করা না হয় তাহলে তো সবার জন্য যে নিয়ম প্রযোজ্য, চেষ্টা করতে হবে যে বর্গমূলটাকে ডিকোড করার কাছাকাছি কোন সংখ্যাটা। যেমন 2500 হচ্ছে 50-এর বর্গমূল, তাহলে 50-এর চেয়ে একটু বেশি হবে,
অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা উত্তর হতে পারে। তো নর্মালি হওয়ার কথা না, অনেক সময় উত্তরে কিন্তু জাস্ট রুট 2900 এটাও দেওয়া থাকতে পারে, রুট দিয়েও দেওয়া থাকতে পারে, ক্যালকুলেশন যদি তোমাকে না দিতে চায়। ঠিক আছে, কোনগুলো দেওয়ার কথা না, কোন দিলে ওই যে ওভাবেই দিবে যেভাবে পড়লাম। তো দুইটা অঙ্ক আমি দেখাই দিলাম, এই দুই টাইপেরই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই দুই টাইপের অঙ্কই কিন্তু ভর্তি পরীক্ষায় আসবে, আমাদেরকে এইটুকুই মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম, এখানে বাকি যে তথ্যগুলো আছে সেগুলো আমরা আর জানবো না, এইটুকু এখান থেকে এইটুকু জানলেই হবে, নতুন কোনো এখান থেকে অঙ্ক আসার কোনো কারণ নেই। লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা জেনে নিব। লব্ধির সর্বোচ্চ মান কখন হবে? আরম্যাক্স যখন দুইটা ভেক্টর যখন একই সরলরেখা বরাবর ক্রিয়া করবে তখন হবে লব্ধির সর্বোচ্চ মান। একদম সহজ কথা, একই সরলরেখা বরাবর ক্রিয়া করলে সর্বোচ্চ মান আরম্যাক্স হবে, আর সর্বনিম্ন মান হবে যদি তারা বিপরীত দিকে ক্রিয়া করে। একটাই করে লাইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দ্যাটস ইট। তাহলে সহজ কথা হচ্ছে, কোণে কত কোণ ডিগ্রি, কত কোণ হলে, কোণের মানটা কত হলে লব্ধির সর্বোচ্চ মান হবে, আলফার মান 0 হলে লব্ধির মান হবে সর্বোচ্চ, আলফার মান 180 হলে লব্ধির মান হবে সর্বনিম্ন। এইটুকু থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এই দুটো তথ্য থেকে, আর কোনো কিছু না পড়লেও চলবে। ঠিক আছে, সো এটি আমরা জানবো। ওকে, এইখানে এই যে বড় অঙ্কটা, এটা ঢাকা ভার্সিটির জন্য, এটা পুরোপুরি ঢাকা ভার্সিটির প্যাটার্ন। এখানে দেখো 3বার সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা জীবনের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, আর এই যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আশা করি তোমাদের যে পরিমিতি আছে নাকি, বলবিদ্যা আছে না, বলবিদ্যা আছে না এইচএসসি তে? জি ভাইয়া আছে। জি ভাইয়া আছে। এবং ভেক্টরের এই অংশটা কোথায় আছে এখন, কি পড়ানো হয়? ভেক্টর আছে না উচ্চতর গণিতে, ভেক্টর নাকি? হ্যাঁ, এইটা তো ভেক্টরও থাকার কথা, এই যে অর্ধবৃত্তস্থ কোণ 100 কোণ। 7 8 এ বলছিলাম। And 7 এটা 8 ছিল না, সেকেন্ড ক্লাস 7 8 এ তো ছিল অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এটা তো ছিল তোমার জ্যামিতিক ব্যাখ্যা, এখানে ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। সো এগুলো মেডিকেলে কিন্তু আসবে না, জাস্ট বলে দিলাম যে এগুলো ম্যাথের অংশ, এগুলো মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষা আসবে না। ওকে, সো তাহলে আমরা দেখে ফেললাম, আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেললাম। এইবার এখানে দেখেন ভেক্টর যোগ করার জন্য আরো কিছু সূত্রের কথা বলা হয়েছে। ভেক্টর যোগ কয়েকটা সূত্র মেনে চলে। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলোর মাধ্যমে ভেক্টরে যোগ করতে পারবা তুমি। এতক্ষণ আমরা যা যা পড়লাম, সামান্তরিক সূত্র পড়লাম, ত্রিভুজ সূত্র পড়লাম, তারপরে বহুভুজ সূত্র পড়লাম, এগুলোর সাহায্যে তুমি ভেক্টর যোগ করতে পারবা। কিন্তু এখন যে সূত্রগুলো পড়বো সেইগুলো হলো ভেক্টর যোগের কয়েকটা নিয়ম, যে যোগ করতে হলে তোমাকে এই নিয়মটা মেনে চলতে হবে। তো কি কি নিয়ম আছে? নিয়ম হচ্ছে বিনিময় সূত্র। ভেক্টর কিন্তু এই বিনিময় সূত্রটা মেনে চলে। ইংলিশটা এখন পড়ে নেওয়ার চেষ্টা করবে, এগুলোর ইংলিশটা আসতে পারে কমিউটেটিভ ল। ভেক্টর যোগের জন্য এই নিয়মটা এই পরীক্ষায় জাস্ট এটাই তুলে দিয়ে বলবে এটা কোন সূত্র, এটা হলো বিনিময় সূত্র। P plus Q equal to Q plus P, এগুলো আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হতো যখন আমি তোমাদের মতো ছোট ছিলাম। আমার কাছে এগুলোকে আজীবনী হাস্যকর মনে হয়েছে, এটা কোন সূত্র হলো P plus Q equal to Q plus P, বাট এটাই সূত্র, এটার নাম হলো বিনিময় সূত্র। সংযোজন সূত্রটার দিকে তাকায় দেখো, জাস্ট ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটটা চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, ব্র্যাকেট তুমি যেখানেই দাও এটাকে বলা হবে সংযোজন সূত্র। হেডলাইনটা পড়লেই পড়া শেষ, আর কোনো কিছু পড়া দরকার নাই। ভর্তি পরীক্ষার সাথে এইচএসসি পরীক্ষার পড়ায় হিউজ ডিফারেন্স। এইচএসসি পরীক্ষার জন্য কখনো প্রশ্ন আসতে পারে সংযোজন সূত্রটি প্রতিপাদন করো, বাট এখানে তাকায় দেখো কোনো মতিমাদনে যাওয়া লাগবে না, জাস্ট হেডলাইনটা পড়লেই পড়া হয়ে গেল। বন্টন সূত্রে কিন্তু দেখো এই যে একটা ছোট্ট গুণের বিষয় আছে, এমটা ব্র্যাকেটের বাইরে ছিল, এই হলো বন্টন সূত্র। অলরেডি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোনটা বন্টন সূত্র। সো কোনটা বিনিময় সূত্র, কোনটা সংযোজন সূত্র, কোনটা বন্টন সূত্র, আমাদেরকে এই প্রত্যেকটা কথা কিন্তু মেনে চলতে হবে, প্রত্যেকটা কথা একদম ব্রেনের মধ্যে সেট করতে হবে। এগুলো আমি পার করে চলে যাচ্ছি। এই পেজ থেকে ভেক্টর বিয়োগ থেকে কোনো আহামরি পড়া নাই, আমি পেজটা পার করে গেলাম। এবার লম্বাংশের সাহায্যে দেওয়া আছে, এই জায়গাতেও কোনো আহামরি কোনো কিছু দেওয়া নেই, আমি এই জায়গাটা পার করে চলে যাচ্ছি। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো দুটি ভেক্টর রাশির যোগফল এবং বিয়োগফলের মান সমান, অর্থাৎ কখন এইরকম হবে, ভেক্টর এ ইকুয়াল টু এই যে ভেক্টর বি, এগুলোতে যদি আমি মান চিহ্নটা দিয়ে দিই, এ ভেক্টর এ প্লাস বি ইকুয়াল টু ভেক্টর এ মাইনাস বি, এটা জাস্ট অঙ্ক এখানে প্রতিপাদন করতে দিয়েছে। তোমার জন্য পরীক্ষার প্রশ্ন হবে যে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো π/2, উত্তর হচ্ছে 90 ডিগ্রি। সো যদি দুটো ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ π/2 হয়,
শুধুমাত্র তখনই যোগফল এবং বিয়োগফল পরস্পর সমান হবে। 90 হলেই এই ঘটনাটা সম্ভব এবং এই কথাটা ব্রেনের মধ্যে সেট করতে হবে। এই জিনিস আপনি চাইলে ডিরাইভ করতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি এই অঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা অনুশীলনীতে অঙ্ক দেওয়া ছিল আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, বাট দ্য ফ্যাক্ট ইজ পরীক্ষা এমসিকিউ আসলে 1 সেকেন্ড সময় নেওয়া যাবে না 90 ডিগ্রি দাগানোর জন্য। আশা করি জিনিসটা বুঝে এসেছে। এই জিনিসটা মোটামুটি ব্রেনের মধ্যে এমনভাবে সেট করতে হবে যাতে তুমি উত্তর করতে পারো। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে শিখে ফেলতে পারলাম। যেটা পড়ালাম সেটা বুঝতে পেরেছো কিনা? ওখান থেকে যে তথ্যটাই আমাদেরকে ব্রেনের মধ্যে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। Fine, ঠিক আছে, ওকে। ওকে, এখানে দেখেন, এখানে এই অঙ্কগুলো এগুলো জাস্ট কিন্তু সিম্পল, এগুলো করতে কিন্তু কোনো ক্যালকুলেটর লাগবে না, এগুলাই কিন্তু ভর্তি পরীক্ষাগুলোতে আসে। এখানে দেখো দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল এবং নরমাল স্কেলার রাশির যোগফল, এরকম যদি এগুলো যদি সমান হয় তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখানে দিন শেষে দেখা যাচ্ছে মধ্যবর্তী কোণ 0। এই ব্যাখ্যা এটা তুমি দেখলেই বুঝতে পারবে, না বুঝতে পারার কোনো কারণ নাই, এটা ক্লাস 10 এর বাচ্চা দেখলেও বুঝতে পারবে। নরমাল সকল সূত্র ব্যবহার করা হয়েছে এবং নরমাল সূত্র ব্যবহার করে এটা কোণ 0 বের করা হয়েছে। এখন কালকে ভর্তি পরীক্ষার জন্য এই অঙ্কটা আমাকে ব্রেনের মধ্যে সেট করতে হবে। এখন এটা মুখস্থ না, এই তথ্যটা তুমি দুইবার পড়লে কিন্তু এটার কোণের মান যে 0 সেটা তোমার কিন্তু ব্রেনের মধ্যে পুরোপুরি হয়ে যাবে। সো এই অঙ্কগুলো কিন্তু আমি দাগাই দিলাম, খুব ইম্পর্টেন্ট ভাবে দাগাই দিলাম। যারা বই কিনে নেই অবশ্যই বই কিনে এই অঙ্ক এগুলি কিন্তু পরীক্ষায় আসবে, যে এখন থেকে এগুলো পড়ে শেষ করে ফেলবে সেই কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, এখন এখানে নৌকার গুণ টানার কথা বলা হয়েছে। সো এখানে মনে রাখতে হবে যে নৌকার গুণ টানার জন্য গুণের রশি যত বড় হবে ততই বেশি নৌকা দ্রুত চলবে। সো নৌকার গুণ টানাতে গুণের রশি যত বড় হবে নৌকা দ্রুত চলবে। এখান থেকে এই পুরো টপিক থেকে মাত্র এই লাইনটা আমাদেরকে পড়তে হবে। সো এই জিনিসটুকু আমরা শিখবো, এইটা জানলেই হচ্ছে। লন রোলারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে লন রোলার টানা সহজ ঠেলার থেকে। সো টানা সহজ এটাই যাতে আমরা মনে রাখি, লন রোলার টানা সহজ ঠেলার থেকে। পরীক্ষায় এই লাইনটা আসবে, কোনটি সত্য নয় কোনটি মিথ্যা নয়। পুরা ব্যাখ্যার আমার কোনো কিছুই জানার দরকার নাই, জাস্ট কাটে দিলাম। জাস্ট তুমি একটা লাইন শিখবা যে লন রোলার টানা সহজ। এখন তুই বলতে পারো যেটা কেমন পড়া, এটাই হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়ার সিস্টেম। এইচএসসির জন্য তোমাকে ব্যাখ্যা আসবে যে কেন ঠেলা কঠিন, কেন টানা সহজ। সো তুমি তখন সেই ব্যাখ্যা দিবা, কিন্তু মেডিকেলে এর বাইরে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যা পড়াচ্ছি দ্যাট ইজ এনাফ, এইটুকু জানলেই হবে। ঠিক আছে, ওকে। সো আমরা জানবো যে এখানে বলেছে যে বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাঁচকে ভিজিয়ে দেয়, পেছনের কাঁচকে ভিজায় না কেন? বাস্তবতা হচ্ছে ভেজায় না বললে একদম ভুল হবে, কিছুটা তো ভেজাই সবসময়। তারপরও তুমি যা জানবা যে ভেজায় না কেন সেই ব্যাখ্যা এই জায়গায় দেওয়া আছে, সেই ব্যাখ্যায় আমি যাবই না। পরীক্ষায় সত্য মিথ্যা আসবে যে পেছনের কাজকে ভেজায় কি নাকি ভেজায় না, উত্তর হচ্ছে যে পেছনের কাজকে ভেজায় না। এইটুকু আমাদেরকে জানতে হবে সত্য মিথ্যার জন্য। এবং পাখি যদিও দুই পাশে বাতাসকে আঘাত করে, কিন্তু পাখিটা কেন সামনের দিকে আগায়? কারণ পাখিটার লব্ধি বলটা অ্যাকচুয়ালি সামনের দিকে, সেজন্য পাখিটা সামনের দিকে আগায়। সে যাই হোক, সো এগুলো জাস্ট এই যে লাইনগুলো দাগাই দিচ্ছি, এই লাইনগুলো সত্য মিথ্যার জন্য আসতে পারে হাইয়েস্ট, সেটুকু আমরা জানলেই হবে। ঠিক আছে, ওকে। সো আমরা জেনে গেলাম এখান থেকে যা দাগাই দিলাম, এগুলা রিডিং পড়বা। এগুলো আমি জানি না যে তোমরা ফিজিক্স এইভাবে কখনো পড়েছো কিনা, বাট মেডিকেলের জন্য ফিজিক্স পড়ার সিস্টেম হচ্ছে এইটা। এইখান থেকে আমাদেরকে এরপর টপিকের নাম হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক ভেক্টর। এগুলোতে আহামরি কিছু দেওয়া নাই। আয়তাকার স্থানাঙ্ক ভেক্টর এগুলো তো তেমন আহামরি কোনো ব্যাপার না, এইগুলো আমরা অলরেডি জানি, এগুলো থেকে জানাজানির কিচ্ছু নাই। আমরা এই টপিকে চলে যাব, লম্ব উপাংশে কিভাবে এটাকে বিভাজন করা যায়। আমাদেরকে জানতে হবে একটা ভেক্টর এ কে 3টা লম্ব অক্ষ বরাবর এটাকে উপাংশে এইভাবে ভাগ করা যায়। এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, জেড অক্ষ বরাবর উপাংশ, বি কেও এইভাবে কিন্তু লম্ব উপাংশের সাহায্যে ভাগ করা যায়। এবং আমরা যদি দুটো ভেক্টরের যোগ লিখি, আমি জানি না তোমরা এটা কখনো করেছো কিনা, এইভাবে লেখা যেতে পারে যে এক্স অক্ষের বরাবর উপাংশগুলো যোগ করা যাবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো যোগ করা যাবে, জেড অক্ষ বরাবর যে উপাংশগুলা সেইগুলাকে যোগ করা যাবে উপাংশের যখন যোগ আসবে। এবং উপাংশের যখন তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করব, তখনও একইভাবে
এই উপাংশগুলাই জাস্ট স্কোয়ার হয়ে যাবে। সো এইগুলা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব একটা বেশি না। তারপর আমাদেরকে জেনে রাখতে হবে যে ভেক্টর গুলা কিভাবে উপাংশে ভাগ করা যায়, ভেক্টর লব্ধি বের করার সময় কিভাবে লব্ধি গুলাকে যোগ করতে হয়, এবং মান বের করার সময় এইভাবে আমরা মান বের করি। সো উপাংশে কিভাবে ভাগ করে কিভাবে মান বের করা হয়, ঠিক আছে। এবং বিয়োগের জন্য একই কথা প্রযোজ্য। তো এগুলো থেকে মেডিকেলে কিভাবে প্রশ্ন আসে? মেডিকেল এগুলো থেকে আসলে কোনোভাবেই প্রশ্ন আসে না। হাইয়েস্ট যে লাইনটা আমি দাগিয়ে দিলাম সেই লাইন থেকে প্রশ্ন আসতে পারে। পরিতোষ বলো। ভাই এখানে বলা আছে যে এ ভেক্টর ইকুয়াল টু 2b ভেক্টর হলে এ ও বি ভেক্টর দ্বয় সদিশ হবে, মানে এটা কিভাবে? পরিতোষ কোন জায়গা থেকে প্রশ্ন করছো, বুঝি নাই। ভাই এটা ভেক্টর যোগফলের নিচে লেখা আছে জেনে নাও। পেজ নাম্বার তোমার সাথে আমার পেজ মিলবে? না ভাই এটা আমার পুরাতন বই। আচ্ছা, তুমি যদি একটু সহজ করে সবাই বুঝতে পারবে এভাবে বলো। বুঝতে পারিনি আমি তোমার কথাটা। এ ভেক্টর ইকুয়াল টু 2b ভেক্টর ইকুয়াল টু কি? এ ও বি ভেক্টর দ্বয় সদিশ হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি যেটা কাজ করবা পরিতো সেটা হচ্ছে তুমি এটার পেজটার একটা ছবি নিবা, ছবি নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দাও, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। ওটা এখন বুঝতে গেলে আমার 20 মিনিট চলে যাবে, জাস্ট ওই জিনিস কি বুঝাতে যাচ্ছে সেটা বুঝতে হলেই। মাহিম বলো। 84 পেজে আছে আপনার। ফাইন, থ্যাংক ইউ। ওকে, 84 পেজে আছে। 84 পেজের কোনটা কোনটা? জেনে নাও। আরেকটু নিচে। কই? তাহলে ভাই আপনার 85 দেখেন। তাহলে আমার 85। আচ্ছা, 85-তে আসলাম, 85-তেও নাই। তাহলে কি আমার 86 নাকি? পয়েন্ট বললেই তো হয়, কত পয়েন্টে আছে? ভাইয়া যোগের নিয়মে ওই যে একদম নিচে আছে। আরে ও ছবি তুলে দিয়ে দিলেই তো হচ্ছে, এটাতে এত প্যারা নেওয়ার কি আছে? এটা তো দুনিয়া ঘুরাই দেওয়ার মতো কোনো কিছু না। আচ্ছা, তো যা যা পড়লাম এগুলো থেকে আমাদেরকে এইটুকু লার্নিং নিতে হবে। আমি ভেক্টরের গুণনে চলে যাই। ভেক্টর গুণ আমরা সবাই জানি যে ভেক্টর রাশির 2 রকম গুণন আছে, একটা হলো স্কেলার গুণন বা ডট গুণন, একটা ভেক্টর গুণন বা ক্রস গুণন, আমরা সবাই এটা জানি। আচ্ছা, স্কেলার গুণনে আমরা আশা করি সবাই জানি যে স্কেলার গুণফলের প্রোডাক্টটা হয় স্কেলার, ঠিক আছে। যখন গুণফলটা তৈরি হবে, গুণফলের যে উৎপন্ন রাশিটা সেটা স্কেলার রাশি হলে যেটা ভেক্টর রাশির গুণফল সেটাকে আমরা বলবো স্কেলার গুণন। স্কেলার গুণন করার জন্য আমরা ডট সাইন ব্যবহার করি, সেই জন্য আমরা এটাকে ডট গুণফল বলি। এবং সূত্রটা হচ্ছে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা বা কস আলফা, তুমি যেটা ব্যবহার করো সেটা কোনো ব্যাপার না। এবং আমরা এটাকে কোসাইন দ্বারা প্রকাশ করি, এবং বাস্তবতা হচ্ছে এইটুকু জানলেই আসলে হয়ে যায়। এখান থেকে এর বাইরে আসলে কোনো কিছুই জানতে হবে না। তো 3টা তথ্য জানবা। গুণফলটা স্কেলার রাশি, কোসাইন দ্বারা প্রকাশ করা হয়, ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেই জন্য এর অপর নাম ডট গুণন। এরই সাথে সাথে এটা পড়া শেষ হয়ে গেল, আর কিছুই জানতে হবে না। কি কি জানতে হবে এগুলো আমরা অলরেডি সবাই জানি, শুধুমাত্র আমার কাজ হচ্ছে শুধুমাত্র একটু করে দেখিয়ে দেওয়া। আমার কাজ হলো দেখিয়ে দেওয়া। স্কেলার গুণফলের কয়েকটা শর্ত আছে, সেই শর্তগুলো আমরা দেখব। আমরা যদি দুইটা ভেক্টরকে পরস্পর লম্ব বলতে চাই, কোন ক্ষেত্রে ভেক্টরগুলো পরস্পর লম্ব হবে, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে স্কেলার গুণফলের মান হচ্ছে 0। আমরা যদি দেখাতে পারি যে দুইটা ভেক্টর ডট গুণফলের মান 0, তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টরগুলো পরস্পর লম্ব। একই কথা প্রযোজ্য ভেক্টর গুণফলের জন্য। আমরা যখন দুইটা ভেক্টর ক্রস গুণফলের মান 0 বলবো, আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি, তখন কি হবে বলেন তো? ক্রস গুণফলের মান 0 হলে তো এই 0 দিয়ে সমান্তরাল। সো এই শূন্যের সাথে কিন্তু এটাই সম্পর্ক। যখন দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 0 হয়, ডট গুণফলের মান 0 হয়, তখন কিন্তু ভেক্টরগুলো পরস্পর লম্ব হয়। তার মানে তখন আলফার মান হয় 90 ডিগ্রি। অন্যভাবে বলা যায় ভেক্টরগুলো পরস্পর লম্ব হলে ডট গুণফলের মান হয় 0। তো প্রমাণটা দুই পাশ থেকে আসতে পারে, তোমার জানতে হবে দুই পাশ থেকেই। আচ্ছা, আর যখন ভেক্টরগুলো পরস্পর সমান্তরাল হয়, তখন ডট গুণফলের মান কিন্তু জাস্ট
পি কিউ হবে, কারণ সেক্ষেত্রে cos 0 এর মান হলো 1, সেক্ষেত্রে ভেক্টর গুলার জাস্ট সংখ্যার মানের গুণফল দিলেই সেটা হয়ে যাবে। সো ক এবং গ আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষার জন্য খটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটাই আমরা সহজে প্রতিপাদন করতে পারি যে cos 90 এর মান হচ্ছে 0, সেই জন্য ভেক্টর গুলো পরস্পর লম্ব, এটাই অ্যাকচুয়ালি পরীক্ষায় আসবে। এটা জানলেই আমাদের পড়া হয়ে গেল, ঠিক আছে? ওকে, এইখান থেকে আমরা আরেকটু জানবো যে কাজ। আমরা সবাই জানি যে কাজ একটা স্কেলার রাশি এবং কাজ কিন্তু একটা ডট গুণফলের ফলেই ঘটে। কাজ আমাদের বল এবং সরণ দুইটাই ভেক্টর রাশি, কিন্তু তাদের ডট গুণফলের ফলে কিন্তু কাজের উৎপন্ন হয়, কাজ তৈরি হয়, এইটুকু আমরা জানলেই হবে। একইভাবে স্থিতি শক্তি, বৈদ্যুতিক বিভব, এই রাশিগুলো ভেক্টর রাশির স্কেলার গুণফলের উদাহরণ। এরাও কিন্তু গুণের ফলেই এই স্কেলার রাশি হিসেবে জন্ম নেয়। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ বোল্ড হরফ আগেই বলেছিলাম, কেউ যদি আমার ক্লাসটা নাও করে, শুধুমাত্র ভেক্টর চ্যাপ্টারের বোল্ড হরফগুলোই পড়ে চলে যায়, সে ভেক্টর চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে। আমরা বিনিময় সূত্র দেখবো, একটু আগে যোগের বিনিময় দেখেছি, এবার কিন্তু গুণের বিনিময়। খেয়াল করতে হবে স্কেলার গুণফল কিন্তু বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ পি ডট কিউ ইকুয়াল টু কিউ ডট পি, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। এর কারণটা কি আমরা সবাই জানি যে আই ডট আই বলতে সহজ করে বোঝানো হবে আই এর মান কত। আমরা সবাই জানি আই এর মান হলো 1, আই এর মান হলো 1, কারণ এগুলো একক ভেক্টর। এবং আই ডট আই বলতে তারা তাহলে পরস্পর একই কোণে ক্রিয়া করে, cos 0, cos 0 এর মান কত 1, তাহলে তিনটা 1 গুণ করলে 1। একই কথা জে এর জন্য প্রযোজ্য, একই কথা কে এর জন্য প্রযোজ্য, তাহলে এগুলো সবগুলোর মান হলো 1। আচ্ছা, এখন তাহলে আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এই প্রত্যেকটার মান কেন 0? কারণ যখনই আমরা আই ডট জে করব, আমরা জানি আই হলো এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, জে হলো ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে। তাহলে যখনই আই ডট জে করবা, তখনই তোমাকে যেটা করতে হবে 1 ইন্টু 1 ইন্টু cos 90 ডিগ্রি, কারণ আমরা সবাই জানি এক্স এবং ওয়াই এর মধ্যে হলো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, সেই জন্য এই মানগুলো 0। এখন এই যে অংশটুকু পড়াইলাম, এই অংশটুকু আমি যদি সহজ ভাষায় বলি, এই অংশটুকু ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এইটাই কিন্তু পরীক্ষায় আসবে যে কোনটার মান এখানে কখন 1 আর কখন 0 হচ্ছে। সো আশা করি এটা আমরা সবাই জানি, না জানার কোনো কারণ আমাদের নাই। সো আমরা এটা পুরাটাই পড়ে ফেলতে পারলাম, এখানে পুরাটাই আমি দাগাই দিলাম, পুরাটাই পারা যাবে, ঠিক আছে? সো এটা পুরাটাই আপনি পড়ে ফেলবেন, এগুলো আমরা অলরেডি জানি, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। ডট গুণফলকে এইভাবে প্রকাশ করা যায় উপাংশ দিয়ে, ঠিক আছে? মধ্যবর্তী কোণ বের করার জন্য পরস্পর লম্ব হলে এতক্ষণ যা পড়ালাম এই লাইনে দেওয়া আছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, ঠিক আছে। সো ভেক্টরগুলা পরস্পর লম্ব, ভেক্টরগুলা পরস্পর লম্ব হতে হলে এই দুইটার গুণফলের মান 0 হতে হবে। জাস্ট এই অঙ্কটা কিন্তু করতে হবে, আমি জানি তোমরা সবাই এই অঙ্কগুলো করতে পারো। তাহলে a ডট বি ইকুয়াল টু 0, অর্থাৎ এইটার মানটা হবে, এটার মানটা হবে 0। এখানে আলটিমেটলি তুমি এখানে বের করে ফেলতে পারবা। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে যে এখানে তো আসলে দেখাও যে পরস্পর লম্ব। সো দেখাও যে পরস্পর লম্ব, তার অর্থই হচ্ছে যে এই দুটো ডট গুণফলের মান আলটিমেটলি 0 আসবে। সহজ কথা, এই দুটো ডট গুণফলের মান অ্যাকচুয়ালি 0 আসবে। 0 আসলে cos 90 ডিগ্রি হবে। তো এই অঙ্কটা পরীক্ষায় আসার কথা না, দেখাও যে টাইপের অঙ্ক তার পরীক্ষায় আসবে না। এখান থেকে এই ধরনের কোন প্রশ্ন আসবে না। হাইয়েস্ট এখানে 5 এর মানটা m করে দিল, যে এই ভেক্টরগুলো পরস্পর লম্ব, সেই ক্ষেত্রে এখানে m এর মানটা কত, সেই ক্ষেত্রে তোমাকে ভাইয়া এই থেকে ডট গুণফল করে আলটিমেটলি m এর মান এই 5 তুমি এই সূত্রে ফেললেই, এখানে এটা গুণফল করলেই তুমি এই অঙ্কটা করে ফেলতে পারবা। যদিও এই অঙ্কগুলো ডট গুণফল থেকে খুব একটা আসে বলে আমার জানা নেই, এগুলো সমান্তরাল থেকে আসে, সেই অঙ্কটা আমি এখন দেখাই দিব। বা এই তো দেওয়াই তো আছে এখানে, এই যে m এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড, পুরাপুরি মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড, এটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে, একদম সিম্পলি অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। সো এখানে যখন অঙ্কটা আসবে, এটি হলো আপনার হোমওয়ার্ক, এটা এখনই ক্লাস শেষে এটা আপনি প্র্যাকটিস করবেন। এই অঙ্কগুলো একদম ঘাটাঘাট করে ফেলতে হবে, একদম ঘাটাঘাট করে ফেলতে হবে। ডট গুণফল এবং একটা অঙ্ক যদি করতে হয় সেটা হলো এই অঙ্কটা, এটাই আসবে, কোনো কোনটোন আসবে না, এই সিম্পল একটা অঙ্ক আসবে, ঠিক আছে? ভেক্টর গুণফল, যা সহজ কথা, তিনটা কথা আমরা পড়বো। গুণফলটা একটা ভেক্টর রাশি হবে, এটাকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
এটাকে সাইন দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে দিক আছে, দিক প্রকাশ করার জন্য ডান হাতে স্ক্রু নিয়ম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটাই কিন্তু আসবে, কোন নিয়ম দ্বারা প্রকাশ করা হয়? ডান হাতে স্ক্রু নিয়ম। আবার বলে দিলাম, লেখা হয় কিভাবে জিনিসটাকে, এইভাবে লেখা হয়। এটা মনে রাখাটা ফরজে আইন। পি ক্রস কিউ ইকুয়াল টু পি কিউ সাইন আলফা। সামনে একটা দিক প্রকাশক, এই অংশটুকু দিক প্রকাশ করার জন্য এই দিকটাই কিন্তু ডান হাতে স্ক্রু নিয়ম দিয়ে ঠিক হবে কোন দিকে যাবে। ঠিক আছে, এই যে দিক প্রকাশ করার জন্য কিন্তু ডান হাতে স্ক্রু সূত্রের সাহায্য নেওয়া হয়, আমরা যাতে এই কথাটা অবশ্যই মনে রাখি। ওকে, সো ডান হাতের স্ক্রু নিয়মটা কি সেটা এখানে বলা আছে, সেটা আহামরি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয় না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। ওকে, আর এখান থেকে একটা সূত্র যেতে পারি আমরা, লাস্টের লাইনটা, সামান্তরিকের ক্ষেত্রফল দুটি ভেক্টরের ক্রস গুণফলের সমান। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, অঙ্ক আসতে পারে যে একটা সামান্তরিকের দুই বাহু বরাবর দুটো ভেক্টর ক্রিয়া করে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। জাস্ট আপনি এই দুটাকে ক্রস গুণফল করে দিবেন, ক্রস গুণফলের প্রোডাক্টের যে মানটা সেটাই হলো সামান্তরিকের ক্ষেত্রফলের মান। এইটা এই লাইন দ্বারা প্রকাশ করে। সো পরীক্ষা প্রশ্ন আসতে পারে সামান্তরিকের ক্ষেত্রফল কোন গুণফল দ্বারা প্রকাশ করা হয়? ভেক্টরের ভেক্টর গুণফল দ্বারা প্রকাশ করা হয়। আশা করি এই পুরো পেজ থেকে দুইটা লাইন তুমি যদি শেখো, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 100% যেটা কমন পাওয়ার কমন পেয়ে যাবা। আমরা এতক্ষণ যা শিখলাম, আবারও বলছি যে ডট গুণফলের জন্য যে নিয়ম প্রযোজ্য ছিল এটার জন্য একই নিয়ম প্রযোজ্য। এই অংশটুকু আমাদেরকে পড়ে শেষ করতে হবে। এইখান থেকে এইটুকু পড়ে ফেললেই ভেক্টর থেকে সকল তথ্য তুমি কমন পেয়ে যাবা। এখান থেকে আমি খেয়াল করিয়ে দিচ্ছি যে খেয়াল করো, এরা কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না, কারণ এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ কিন্তু না, এখানে একটা মাইনাস চলে আসছে, তাহলে বিনিময় সূত্র কিন্তু মেনে চলে না। পরীক্ষার জন্য প্রচন্ড প্রচন্ড ভয়ঙ্কর 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 ইম্পর্টেন্ট, কারণ এ ক্রস বি এবং বি ক্রস এর দিক কিন্তু একই রকম না। ডান হাতে স্ক্রু নিয়মটার দিকটা কি হয়ে যাবে? ডান হাতে স্ক্রু নিয়মটার দিক পুরোপুরি পাল্টে যাবে, আমরা যদি এই কথাটা মাথায় রাখি। 2 নম্বর কথা, একটু আগে যেটা আমরা দেখে আসলাম, একটু আগে যেগুলো আমরা শিখে আসলাম, সেই জিনিসগুলা আই জে কে, আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই ইকুয়াল টু জে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আমরা কিভাবে মনে রাখবো? এইটা আমরা কিভাবে মনে রাখবো? জাস্ট খুব সিম্পল, আমাদেরকে মনে রাখতে হবে আই জে কে, এইটাই হলো সিরিয়াল। এই সিরিয়ালটা তুমি যদি মনে রাখো, তাহলে আই এর সাথে জে ক্রস আই ক্রস জে করলে তুমি পাবা কে, জে এর সাথে কে কে ক্রস করলে তুমি পাবা আই, আবার কে এর সাথে আই কে ক্রস করলে তুমি পাবা জে। সিরিয়ালি আসতে হবে, আই জে কে তোমাকে এক সিরিয়ালি আসতে হবে। ঠিক আছে, এখানে যদি আই হয় তাহলে এইখানে হতে হবে জে, এইখানে হতে হবে কে, অর্থাৎ প্রত্যেকটার আই এর পরে জে কে আসতে হবে, জে এর পরে কে কে আসতে হবে, কে এর পরে যদি আই আসে তাহলে এই দুইটা ক্রসফল প্রোডাক্ট হবে আরেকটা। তাহলে আই ডট জে ইকুয়াল টু কে, জে ডট কে ইকুয়াল টু সরি জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই ইকুয়াল টু জে। সিরিয়ালি যদি আমরা করি তাহলেই শুধুমাত্র এদের সবগুলাতে পজিটিভ সাইন আসবে। সিরিয়ালটা ব্রেক করা মাত্রই, আমরা যেই মুহূর্তে সিরিয়াল ব্রেক করব সেই মুহূর্তে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এই যে জে ক্রস আই, আই এর পরে জে আসার কথা কিন্তু জে ক্রস আই হয়ে গেল, তাহলে হবে মাইনাস কে, কে ক্রস জে হবে মাইনাস আই, আই ক্রস কে হবে মাইনাস জে। খুব সিম্পল, আমি জানি তোমরা এটা সবাই হয়তোবা জানো, তারপরে অনেকেই হয়তোবা আছো যারা ক্লাসে এই জিনিসটা জানতা না, আমি একটু খেয়াল করে দিলাম। এটাকে আমরা সবাই পারি, তাই তো? এটা তো পারি, তাই কি না? ফাইন। তো আই জে কে আমরা যদি এটা আবারও কোনোভাবেই ভুল না করি, আবারও বলছি, আই জে কে যদি সিরিয়ালি হিসাব করা হয় শুধুমাত্র তখনই কিন্তু এটা ঘটবে যেই মতো সিরিয়াল ব্রেক হবে মাইনাস হয়ে যাবে। এবং এগুলোর কারণ তোমরা আশা করি সবাই জানো যে ক্রস প্রোডাক্ট কি দাঁড়ায়। আমি এর কারণ দেখাই গেলাম না, আশা করি সবাই এই জিনিসগুলো পড়েই তুমি ভেক্টর ধরে শেষ করেছো, না পারার কোনো কারণ নাই। ওকে, সো এখান থেকে এইটুকু পরীক্ষা প্রশ্ন আসবে। খুবই গুরুত্বপূর্ণ হলো যে তাদেরকে পরস্পর সমান্তরাল হতে হলে ভেক্টর গুণফল শূন্য হতে হবে। তাহলে একই ভেক্টরকে দুবার নিলেও তাদেরকে শূন্য হতে হবে, বা একই ভেক্টর যদি সমান্তরাল হতে হয় তাহলে ক্রস গুণফলকে শূন্য হতে হবে। এটাই কিন্তু 1 নাম্বার শর্ত। ভেক্টর গুলোকে যদি সমান্তরাল হতে হয় তাহলে ক্রস গুণফলের মান শূন্য হতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, আর এই 3টা ভেক্টর সমতলীয় হবার শর্তটা কি? সমতলীয় হওয়ার শর্ত হলো এই 3টা ভেক্টরের এ ডট বি ক্রস সি
বা আমরা এই বি ক্রস সিটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এই ডট গুণফল এইটা হলো সমতলীয় হওয়ার শর্ত। জাস্ট এইটা ব্রেনের মধ্যে সেট করতে হবে, এইটা ডিরেক্ট এই অংশটুকু থেকে যা যা দেওয়া আছে এইগুলাই পরীক্ষায় আসবে, একদম এইটুকুই পরীক্ষায় আসবে। আচ্ছা, সমান্তরাল একটা আমি দাগাই দিই, কখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে? যখন ভেক্টর গুলার ক্রস গুণফলের মান 0 হবে, তখন গুলো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো ক্রস গুণফলের মান 0 কখন হবে? দুইটা ক্ষেত্রে 0 হতে পারে, কোণের মান 0 হলে, কোণের মান 180 হলে, দুই ক্ষেত্রেই সমান্তরাল হবে। সো কোণের মানটা কত সেটি পরীক্ষায় আসতে পারে, 0 নাকি 180, এই দুই ক্ষেত্রে এই দুটোই আসতে পারে, আমাদেরকে দুটোই জানতে হবে। তবে ক্রস গুণফলের মান 0, গুণফলের মান 0 হলেই কিন্তু এরা সমান্তরাল হবে। সো দ্যাটস দ্য থিং, এইটুকুই আমাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে পুরো ভেক্টর গুণফল থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পারতে চাও তাহলে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, আর এখান থেকে অঙ্ক আসে, প্রায় এই অঙ্কগুলো আসে যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এই ক্ষেত্রে যে সূত্রটা দেওয়া হয় সেটা হচ্ছে আই এর সহগ এখানে 1, এখানে আই এর সহগ হলো m ইকুয়াল টু জে এর সহগ -3, এখানে জে এর সহগ হলো 6, কে এর সহগ হলো +5, এখানে হলো -10। এগুলো হলো পরস্পর সমান। তো সহজ ভাষায় এখান থেকে আমরা বের করে ফেলতে পারি এই প্রত্যেক জায়গার উত্তর হচ্ছে -12, তাহলে 1/m ইকুয়াল টু হলো -12। সহজ খাতায় সহজভাবে m ইকুয়াল টু -2। সো এই যে সিম্পল সূত্র, যখন আমরা এরকম পরস্পর সমান্তরাল বলবো, এই ভেক্টর গুণফলের জন্য অনুপাতগুলার সহগগুলা হবে আমাদের মানে সহগগুলোর অনুপাত হবে পরস্পর সমান, প্রত্যেকে সমান। এইখান থেকে তুমি ডিরেক্ট এম এর মান চোখ বন্ধ করে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এই যে এম এর মান চলে আসলো -2, দ্যাটস ইট। সো এত বড় ক্রস গুণফলে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা কি করব, এই যে অংশটুকু পড়ালাম সেটা কি বুঝতে পারছো কিনা? কে বুঝেছে? বুঝতে পেরেছেন? তাহলে আই এর মান, জে এর মান এবং কে এর মান, আই এর মান, জে এর মান এবং কে এর মান আমরা আশা করি আই, জে এবং কে এর মান, এই যে সহগগুলো, আপনি সহগগুলো পুরোপুরি ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আমি ব্যাখ্যা পড়ে রাখতে বলবো, জাস্ট এই অঙ্কটা আমি যখন ছোট ছিলাম এটা আমি ডিরাইভ করতাম প্রমাণিত, মেডিকেলে আসার সম্ভাবনা খুবই কম, ভার্সিটির স্ট্যান্ডার্ড, এটা যে কোনো ভার্সিটিতে আসতে পারে। তুমি ভার্সিটিতে সময় বাঁচানোর জন্য এই জিনিস ব্রেনের মধ্যে সেট করে ফেলবা, ডট গুণফল স্কয়ার প্লাস ক্রস গুণফল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। দেখছো, পরীক্ষায় জাস্ট তুলে দিতে পারে যে এই দুইটার উত্তর কি হবে। তো তোমার যদি আগে থেকেই যা জানা থাকে, তুমি যদি বইটা ভালো করে পড়ো, তুমি কিন্তু এই অঙ্কটা করতে অ্যাটলিস্ট 2 মিনিট লাগবে পোলাপানের, তুমি কিন্তু 2 মিনিট পরীক্ষা সেভ করলা। এটা ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটির জন্য এটা খুব সিম্পল অঙ্ক, এগুলোই কিন্তু আসে। সো আশা করি পারা যাবে। এবং তাহলে আমি পড়ালাম, এখান থেকে আর কোনো কিছু জানতে হবে না। অঙ্ক কোনটা আসবে, অঙ্ক যেটা করালাম এই টাইপের অঙ্ক ছাড়া কোনো অঙ্ক আসবে না। আমরা শেষ টপিকে চলে আসলাম, পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস। এখানে বিজ্ঞানী নিউটনের নাম ক্যালকুলাস বললে সবসময় আসবে। ক্যালকুলাসের আবিষ্কারক বিজ্ঞানী নিউটন, এবং নিউটনের সাথে আরেকজন বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী লিবনিজ, জার্মান বিজ্ঞানী। যদিও বলা হয় যে নিউটন এবং লিবনিজ আলাদা আলাদা ভাবে ক্যালকুলাসকে আবিষ্কার করেছিলেন, তারপর ব্যাপারটা আমার খুব অবাক লাগে যে দুজন বিজ্ঞানী একই জিনিস কিভাবে আলাদা আলাদা সময় আবিষ্কার করলেন। তারপরে হতে পারে, ঠিক আছে। এখন সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস কে প্রয়োগ করেন, তার নাম হলো বিজ্ঞানী নিউটন। ক্যালকুলাস আপনাদের বিশাল বিশাল চ্যাপ্টার আছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস আপনারা এইচএসসি এর জন্য করেছেন। ভার্সিটি প্রিপারেশন যারা নেবেন তারা তো করবেন। মেডিকেলের জন্য কিন্তু আমরা ক্যালকুলাসের দিকে যাবই না, শুধুমাত্র জানবো বেগ এবং ত্বরণ, দুইটাই কিন্তু টাইম ডেরিভেটিভ, দুটাকে কিন্তু আমরা সময়ের সাপেক্ষে হিসাব করি। বেগটা হলো সরণের টাইম ডেরিভেটিভ, ত্বরণটা হলো বেগের টাইম ডেরিভেটিভ। এই লাইন দুটি পরীক্ষায় আসবে, ত্বরণ কি আর বেগ কি এইটুকুই আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আর এই লাইন থেকে প্রশ্ন আসবে, বেগ, ত্বরণ, বক্ররেখার ঢাল ব্যবহার করার জন্য কোন ক্যালকুলাস ব্যবহার করা হয়? ডিফারেনশিয়াল ক্যালকুলাস। পরীক্ষায় প্রশ্ন আসবে, ক্ষেত্রফল, আয়তন, ভারকেন্দ্র, কাজ, এইগুলা ব্যবহার করার জন্য কোন ক্যালকুলাস ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। দ্যাটস ইট। সো এইটুকু পরীক্ষা এভাবেই আসতে পারে যে কোনটাতে কোন ক্যালকুলাস। এবং তোমরা যে পদার্থবিজ্ঞান বইটা পড়ছো সেখানে কিন্তু দুইটা ক্যালকুলাসই ব্যবহার করা আছে। তুমি কাজের চ্যাপ্টারে দেখবা ক্ষেত্রফল যেখানে বের করে সেখানে কিন্তু আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসকে ব্যবহার করি। যখনই আমরা বেগ, ত্বরণের ক্ষেত্রে দেখা যায় আমরা এই যে বেগ বের করার সময় কিন্তু dx/dt করি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করি।
ঠিক আছে? সো এখান থেকে মেডিকেলের জন্য এইটুকু হচ্ছে এমসিকিউ আসতে পারে, এছাড়া কোনো এমসিকিউ আসবে না। ওকে, সো ভেক্টরে আমরা ক্যালকুলাসে ব্যবহার করব ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল, এইটুকু আবার দাগিয়ে দিলাম। আমরা ক্যালকুলাসে যে জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলোকে বলে কার্যকারক বা অপারেটর। ক্যালকুলাসকে চলক বা সংগঠক। অপারেটর একটা ইংরেজি শব্দ, অপারেটরের কি, এখানে অপারেটর কোনগুলো আমরা যদি একটু তাকিয়ে দেখি, এই জিনিসগুলোকে বলা হচ্ছে অপারেটর। সো দ্যাটস ইট। এবং এগুলো হলো এখানকার অপারেটর, আমরা জানবো। এগুলো থেকে আহামরি কোনো তথ্য পরীক্ষার জন্য যে খুব একটা গুরুত্বপূর্ণ তা না। তাহলে অপারেটরের কাজটা কি? অপারেটর হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তর করা যায়, রূপান্তরক। অপারেটর, এই যে রূপান্তরক, যখন আমরা যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে এই জিনিসটা লিখবো, তার মানে এখানে যখন তুমি কিছু লিখছো তার মানে তুমি অনেকগুলোকে একসাথে যোগ করছো। তাহলে অপারেটরের কাজ হচ্ছে রূপান্তর করা, মূলত একটা রাশিকে অন্য কিছু রূপান্তর করাকে বলা হচ্ছে অপারেটর। সো আমরা এখানে দেখেন দেওয়া আছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এইটার নামটাও জানতে হবে। এর অন্য নাম ন্যাবলা। পরীক্ষার জন্য এখান থেকে এইটুকুই আসতে পারে যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর দেখতে কেমন, দেখতে উল্টা ত্রিভুজের মতো। এটার আসল নাম ডেল, ডেল নামটা দিয়েছিলেন বিজ্ঞানী গিবস। এটার আরেকটা নাম ন্যাবলা। এর নখরার শেষ নাই ভাই, এতগুলা নাম তো বোধহয় নায়ক নায়িকা গুলো থাকে না, এই বেটে যতগুলা নাম। এর মেইন নাম হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, 2 নম্বর নাম হলো ডেল, ঠিক আছে? ডেলকে আমরা এই দিয়ে প্রকাশ করি। 3 নম্বর নাম হলো ন্যাবলা, ডেল নামটা দিছে গিবস। এছাড়াও এটা আবিষ্কার করছে বিজ্ঞানী হ্যামিল্টন। তো এই জায়গাটা যখন আমি নিজেও পড়াতে দিই তখন আমি বেশ হতাশ অনুভব করি যে স্টুডেন্টকে এখন এখান থেকে ভাই এই 5টা তথ্যই প্রশ্ন আসতে পারে যে ডেলের অপর নাম কি ন্যাবলা, ডেল নামটা কে দিছে, আর প্রথম এটা কে প্রকাশ করছে। এইটুকুই আমাদেরকে, এই যে ডেল, এইটুকুই আমাদেরকে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জানতে হবে। ডেলের প্রকাশটা কেমন এই জিনিস তুমি যদি নাও জানো আমার কিছু যায় আসে না। আমি মনে করি না যে মেডিকেলে এইগুলা একটাও আসবে, মেডিকেলে এগুলো কোনোটাই আসবে। মেডিকেলে জাস্ট তোমাকে এই যে তথ্যমূলক যে অংশগুলো সেগুলো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আমাদের দরকার। এরপরে খুব হচ্ছে আমাদের তাইরে নাইরে না, এরপর আর কোনো কিছুই আমাদের আসলে না পড়লেও চলবে, আমরা জাস্ট পার করে চলে যেতে পারবো, কিচ্ছু লাগবে না। এগুলো আপনি পার করে চলে যাবেন মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য, এগুলো কিচ্ছু লাগবে না। এখানে জাস্ট 3টা জিনিস লাগবে। একটা হলো গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট কি জিনিস সেই জিনিসটা জানবো। ডাইভারজেন্ট কি জিনিস সেই জিনিসটা জানবো। যে তথ্যগুলো আপনারা এতদিন জানতেন, কি জেনেছেন আমি জানি না, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্পেসিফিক প্রত্যেকটা টপিক থেকে 3 থেকে 4টা করে তথ্য আমরা জানবো, তাহলেই আমাদের পড়া শেষ হয়ে গেল। ওকে, সো গ্রেডিয়েন্ট থেকে আমরা যেটা জানবো, প্রথম কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা যে গ্রেডিয়েন্ট থেকে আমরা কি জানবো। এখানে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া আছে, সেগুলোতে আমাদের যে লাভ নাই, প্যারা খাওয়ার কোনো দরকার নেই। গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র, দেখো আমি যে লাইনগুলো দাগাই দিচ্ছি সেগুলি পরীক্ষায় আসবে, যা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হারকে প্রকাশ করে। একে স্কেলার অপেক্ষকও বলা হয়। সো আমরা এখানে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার প্রথম প্রশ্ন হবে যে গ্রেডিয়েন্ট নিজে কি, ও কি স্কেলার নাকি ভেক্টর? তাহলে তাকায় দেখো, গ্রেডিয়েন্ট নিজেই একটা ভেক্টর রাশি। আমি শুরুতেই বলেছিলাম আমরা যে সূত্রটা পড়েছি সেই সূত্র দিয়ে কিন্তু সবগুলো কভার হবে না, সেই সূত্রের বাইরে ভেক্টর হলো গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট কি, নিজে একটা ভেক্টর রাশি। পরীক্ষা কিন্তু এইগুলোই তোমার প্যাচ খাওয়াই দিবে। তাহলে এটা নিজে ভেক্টর রাশি, কিন্তু এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারকে প্রকাশ করা। পরীক্ষার জন্য এই অংশটুকুই গুরুত্বপূর্ণ। পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারকে প্রকাশ করে? উত্তর হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনি যদি এই দুটো লাইন ব্রেনের মধ্যে আজীবনের জন্য সেট করেন, গ্রেডিয়েন্ট থেকে পরীক্ষায় যে প্রশ্ন আসবে আপনি উত্তর করতে পারবেন। তাহলে গ্রেডিয়েন্ট নিজে একটা ভেক্টর রাশি, কথা পরিষ্কার? আচ্ছা, এইবার আমরা দেখব হচ্ছে ডাইভারজেন্স। ক্ষেত্রে ডাইভারজেন্স গুলো হলো একটি স্কেলার ফাংশন যা ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ফ্লাস্কের গতি প্রকৃতি প্রকাশ করে। তাহলে আমরা যখন ডাইভারজেন্স বলবো, ডাইভারজেন্স বেটা হলো নিজেই স্কেলার। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ, ডাইভারজেন্স হলো স্কেলার যা কিনা ভেক্টর ক্ষেত্রের ফ্লাস্কের গতি প্রকৃতি প্রকাশ করে। সেখানে ফ্লাস্ক কি বের হয়ে যাচ্ছে নাকি ফ্লাস্ক প্রবেশ করছে সেই জিনিসটা প্রকাশ করে। যেমন এইখান থেকে যদি ফ্লাস্ক, বা মনে করো আমি এখান থেকে শক্তি বের হয়ে যাচ্ছে,
তাহলে সেটাকে বলা হবে ধনাত্মক ডাইভারজেন্স। এখানে শক্তি ভিতরে প্রবেশ করছে, সেটাকে বলা হবে ঋণাত্মক ডাইভারজেন্স। যদি এর কোনোটাই না হয় তাহলে সেটাকে বলা হবে শূন্য ডাইভারজেন্স। এখন যে জিনিসটাকে শূন্য ডাইভারজেন্স বলা হয় সেটাকে বলে সলিনয়েডাল। এখানে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে শূন্য ডাইভারজেন্স কখন হবে, ডাইভারজেন্স শূন্য হলে সেটাকে বলে সলিনয়েডাল। এবং সলিনয়েডাল হওয়ার সূত্রটা হচ্ছে এইটা, এই সূত্রটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে এই যে ডাইভারজেন্সের মান শূন্য হলে সেটাকে বলে সলিনয়েডাল। ঠিক আছে, এখন ডাইভারজেন্সকে কিভাবে প্রকাশ করা হয়, এইটা হলো ডাইভারজেন্সের প্রকাশ। ডাইভারজেন্সের মান শূন্য হলে সেটাকে বলা হবে সলিনয়েডাল। ডাইভারজেন্স ধনাত্মক হতে পারে, ডাইভারজেন্স ঋণাত্মক হতে পারে। এখন আমরা যদি তাকিয়ে দেখি যে কখন শূন্য হয়, যখন আগত এবং নির্গত ফ্লাক্সের মান হবে সমান, তখনই সেটা হবে শূন্য। অর্থাৎ যে পরিমাণ বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ প্রবেশ করছে, তখন সেটা হবে শূন্য, তখন সেটাকে বলা হবে সলিনয়েডাল। আর খেয়াল করো এটার মান ধনাত্মক। ধনাত্মক যখন হবে ডাইভারজেন্সের মান, ধরলাম একটা তরল পদার্থের মান যখন এরকম ধনাত্মক হবে তখন সেটার আয়তন বৃদ্ধি পাবে। মনে করো এই অংশটুকু বড় হয়ে গেলে আয়তন বেড়ে যাবে। কোনো কিছুর আয়তন বেড়ে যাওয়া মানে সেই জিনিসের ঘনত্ব আলটিমেটলি কমে যাওয়া। তাহলে মান ধনাত্মক হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, ঘনত্বের হ্রাস ঘটে। সহজ কথা হচ্ছে এইটুকু জানতে হবে। ঠিক উল্টা ঘটনা মান ঋণাত্মক হলে দেখো এই জিনিসটা ছোট হয়ে আসবে, ছোট হলে ঘনত্ব বৃদ্ধি পাবে, আয়তনের সংকোচন ঘটবে। ঠিক তার উল্টা ঘটনা ডাইভারজেন্সের জন্য। এখন পরীক্ষায় প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে যে কোন রাশি দ্বারা আমরা ফ্লাস্কের অভিমুখ বুঝতে পারি। উত্তর হচ্ছে ডাইভারজেন্স। এই লাইনটি পরীক্ষায় প্রশ্ন আসবে। তরল পদার্থের ঘনত্বের পরিবর্তনের হার বোঝায়। দেখেন তরল পদার্থের ঘনত্বের পরিবর্তনের হার বোঝায় কোনটি দ্বারা? উত্তর হচ্ছে ডাইভারজেন্স দ্বারা। ডাইভারজেন্স পজিটিভ, তার অর্থ তরল পদার্থটা কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে। সো ঘনত্বের পরিবর্তনের হার, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে ডাইভারজেন্স কোনটি প্রকাশ করে? উত্তর হচ্ছে ঘনত্বের পরিবর্তনের হার। সো ঘনত্ব কখন পজিটিভ হবে? যখন ডাইভারজেন্স নেগেটিভ হবে। ঘনত্ব কখন নেগেটিভ হবে? যখন ডাইভারজেন্স পজিটিভ হবে। যখন ঘনত্বের পরিবর্তনের হার শূন্য তখন ডাইভারজেন্সের মানও শূন্য, সেই জিনিসটাকে বলা হবে সলিনয়েডাল। আপনারা সবাই যদি আমাকে একসাথে একটু বলতেন যে ডাইভারজেন্স কি স্কেলার নাকি ভেক্টর? তাহলে দেখলাম যে ডাইভারজেন্স নিজে স্কেলার কিন্তু কাজ করে কিন্তু ভেক্টর রাশির উপরে, আর গ্রেডিয়েন্ট নিজে ভেক্টর কাজ করে স্কেলার রাশির উপরে। এইটুকুই এখান থেকে মনে রাখতে হয়। ঠিক আছে, ওকে। এইবার আমরা শিখবো হচ্ছে কার্ল নামে বাজারে একটা চিপস পাওয়া যায়। আমি জানি না তোমরা কে কে খেয়েছো। কার্ল চিপস নামে লাল রঙের একটা চিপস পাওয়া যায়। কার্ল চিপস খেতে মোটামুটি মজা। সেই কার্ল কিন্তু এতক্ষণ যে ধারা ছিল সেটা থেকে একটু সেই ধারাটা একটু সে সরে আসবে। কার্ল ওই ব্যাটে নিজেও একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এবং এই ভেক্টর রাশি কাজ করে আরেকটা ভেক্টর রাশিকে নিয়ে। সো আমরা মনে রাখতে হবে কার্লের মধ্যে দুইটাই হলো ভি এবং ভি। তাহলে কার্লের মধ্যে কার্ল নিজেও ভেক্টর রাশি। সো কার্ল কিন্তু সূত্রের একটা ব্যতিক্রম, ওই সূত্রের মধ্যে কিন্তু এটা দেওয়া নেই। সো কার্ল নিজে একটা ব্যতিক্রম এবং এটা একটা ভেক্টর রাশি যা ক্ষেত্রের ঘূর্ণনের সাথে সম্পর্কিত। তো পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোন ভেক্টর রাশিটি ক্ষেত্রের ঘূর্ণনের সাথে সম্পর্কিত? সো কোন ভেক্টরে যদি কার্ল শূন্য হয় তাহলে বুঝতে হবে ওই ক্ষেত্রটা ঘুরতেছে না, ঘোরাঘুরির সাথে সেটার কোনো সম্পর্ক নাই, সেই ক্ষেত্র থেমে আছে। সো কার্ল শূন্য অর্থই হলো ক্ষেত্রটি অঘূর্ণনশীল। পরীক্ষা প্রশ্ন আসতে পারে অঘূর্ণনশীল ক্ষেত্রের কার্ল কত? উত্তর হচ্ছে অঘূর্ণনশীল ক্ষেত্রে কার্ল হলো শূন্য। আর যদি কোনো ভেক্টরে কার্ল শূন্য না হয় তাহলে মনে রাখতে হবে ভেক্টরটি ঘূর্ণনশীল। ঠিক আছে, তো কার্লের সাথে সম্পর্ক তাহলে ঘূর্ণনে। এখানে আরেকটা লাইন দাগাই দিব আমি, সেটা হচ্ছে কোনো ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণনকে নির্দেশ করে এবং একটা বিন্দু চারিদিকে ওইটা কতবার ঘুরে সেই জিনিসটাই নির্দেশ করে হলো কার্ল। সো এইটুকুই অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমি এইটুকুই জানাতে চাই। সো এইটুকু জেনে ফেললেই মোটামুটি হয়ে যায়। ওকে, সো আমরা শিখে গেলাম লাস্ট থিং একদম, কোন ভেক্টরের কার্লের ডাইভারজেন্স। আমরা একটু আগে যে কার্লের ডাইভারজেন্স এর মান শূন্য, এই জিনিসটা আমি জানাতে চাই। যদি এই জিনিসটা আমি ফিজিক্স ওয়ালার যেভাবে বোঝে সেইভাবে আমি নিজে বুঝি না,
তবে পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে কার্লের ডাইভারজেন্স কত, কার্লের ডাইভারজেন্স 0, এইটুকু হাইয়েস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। তবে এই টপিকগুলো গত 5 বছর ধরে মেডিকেল ইসাক স্যারের বইয়ে আছে, গত 5 বছর ধরে। গত 5 বছরে এখান থেকে এই পর্যন্ত একবারও প্রশ্ন আসেনি। তবে যদি একটা প্রশ্ন আসে ভবিষ্যতে, তাহলে আমি তোমাদেরকে যা যা পড়ালাম এই লাইনগুলো থেকেই প্রশ্ন আসবে। এর সাথে সাথে ভেক্টর চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আমাদের টোটাল এইচএসসি 2021 এর জন্য টোটাল চ্যাপ্টার আছে হলো 5টা। আমরা চেষ্টা করব 3 ক্লাসে এই 5টা চ্যাপ্টার শেষ করে ফেলার, তারপরে আমরা অন্য জায়গায় অন্য পড়ায় আবার ফিরে যেতে পারবো। সো নেক্সট 2 ক্লাসে আমরা পুরো ফিজিক্সের ফার্স্ট পেপারে মেডিকেলের জন্য যা যা দরকার সবকিছু আলোচনা করে শেষ করে ফেলবো। তোমাদের প্রশ্ন নেওয়ার পালা। অঙ্ক কি করবা? আমি যা যা অঙ্ক এতক্ষণ করালাম ভেক্টর থেকে তাইটাই অঙ্ক করবা। আর একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিজিক্সে ইসাক স্যারের বইয়ে যতগুলো এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউ পড়ে মোটামুটি ঝাঁঝরা করে ফেলতে হবে, একদম ঝাঁঝরা মুখস্থ করে ঝরঝরা করে ফেলতে হবে, 100% মাস্ট। তো শুরুতেই আজকে ক্লাসের শুরুতেই আমি যেটা বলছিলাম ওই জিনিসগুলো পড়তে হবে, সেখানে একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে অনুশীলনের এমসিকিউ। অনেক সময় দেখা যায় অনুশীলনের এমসিকিউ থেকে 100 অনুশীলনের এমসিকিউ থেকেই বেশিরভাগ প্রশ্ন করে ফেলা হয়। তো অনুশীলনীতে যতগুলো এমসিকিউ তোমার দেওয়া আছে সেইগুলা পড়ে একদম ঝাঁটাঝাট পড়ে শেষ করে ফেলবা। সো আমরা আজকে 2টা পড়তে চেয়েছিলাম, আজকে একটা পড়লাম, কিন্তু এইটুকু বলতে পারি নেক্সট ক্লাসে অবশ্যই 2টা চ্যাপ্টার পড়ানো যাবে, কারণ ভেক্টর চ্যাপ্টারটা বড়, বাকি চ্যাপ্টার গুলোতে আসলে অনেক ছোট। সো আমরা আজকে যা যা পড়লাম আশা করি তোমরা এর চেয়েও বেশি ফিজিক্স পড়েছো। তবে এইটুকু বলো যে মেডিকেলের মতো এইভাবে পড়াটা আগের চেয়ে একটু হলেও তোমাদের কাজে লাগলো কিনা? জি ভাই, বা কাজে একটা টিপস প্রয়োজন। হ্যাঁ, টিপস আমিনুল আমান বলো। হ্যাঁ ভাইয়া, এই